তো 8টা সাড়ে 8টার সময় এক ভদ্রলোক আসেন আমাদের কাছে বিনা ফোন করে। মানে ওই রিসর্টটার যা মার্কেট ভ্যালু হওয়ার মানে কথা আর কি, তার থেকে প্রায় অনেক কমে, মানে আমি অনেক লাভবান হয়ে আমি রিসর্টটা কিনছিলাম। তো এই রিসর্টটা কেনার পর থেকে বেশ কিছুদিন খুব ভালোই চলছিল। তারপরেই প্রবলেম আমার রিসর্টে শুরু হয়। রুমে গিয়ে ওরা যখন রুমটা যখন খুললো, দেখছে বিছানার পাশে ওদের যে বেডের পাশে যে টেবিল থাকে না, ওই টেবিলের মধ্যে এক মুঠো পলাশ ফুল রাখা আছে, রক্তমাখা পলাশ ফুল, আর আস্তে গন্ধে পুরো রুমটা ভরে গেছে। যে সময় খাওয়া শুরু করেছে তারপরে আবার সেই আস্তে গন্ধ আবার রুমের মধ্যে কিন্তু ভরে গেছে। হঠাৎ করে 6 নম্বর রুমের যে বাথরুমে কোনো একটা গোয়ানির শব্দ শুনতে পাচ্ছে। এবার একটুখানি হলেও কোথাও একটা গিয়ে ভয় লাগছে। সেখানে গিয়ে ও ছেলেটি দরজা খুলে লাইট সব বন্ধ করে দিয়ে দরজা আবার এঁটে দিয়ে আবার বেরিয়ে চলে এসেছে। সেই কটেজ এরিয়ায় যখন ঢুকবে হঠাৎ করে দেখছে সব আলো জ্বলে গেছে। হঠাৎ করে বাথরুম থেকে, ওই 6 নম্বর রুমের বাথরুম, হঠাৎ করে ওরা গান শুনছে, একটা মহিলা কণ্ঠে কোনো একটা খুব আস্তে আস্তে একটা গান বাজছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আমাদের সাথে আছেন দেবজ্যোতি অধিকারী। দেবজ্যোতিদা মারাত্মক একটা ভৌতিক ঘটনা আজকে আমাদের সাথে শেয়ার করেছে। পুরুলিয়ার একটি রিসর্টের ঘটনা, যে রিসর্টের একটা পার্টিকুলার রুমে মাঝে মধ্যেই পাওয়া যেত রক্তমাখা পলাশ ফুল। এছাড়াও সেই রিসর্টের করিডোরে মাঝে মধ্যেই দেখা যেত মাথা পেছন দিকে ঘুরে যাওয়া এক মহিলা রাত্রেবেলায় হেঁটে বেড়াচ্ছে। বারবিকিউ চিকেন যখন রান্না করা হতো, সেই চিকেন থেকে মানুষের চামড়া পোড়া গন্ধ পাওয়া যেত। ইনফ্যাক্ট রিসর্টের বাথরুম থেকে শুনতে পাওয়া যেত এক মহিলা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, একটা পার্টিকুলার গান। এছাড়াও সেই রিসর্টে যখন কোনো অবিবাহিত প্রেমিক প্রেমিকা রাত্রিযাপন করত, এই অ্যাক্টিভিটিগুলো যেন আরও বড় আকার ধারণ করত। মারাত্মক একটা ঘটনা আজকের পডকাস্টে আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই আজকের এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দিন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানরমাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে শেয়ার করবেন বা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে মারাত্মক একটা হরর পডকাস্ট নিয়ে। হ্যালো দেবজ্যোতিদা। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। এর আগে আমরা এসেছিলাম তোমার সাথে গল্পওয়ালার 100তম এপিসোডে। মারাত্মক ব্লকবাস্টার একটা ঘটনা বা একটা এপিসোড তুমি দিয়ে গেছো আমাদের। আজকেও আমরা এক্সপেক্ট করছি যে তোমার কাছ থেকে একটা মারাত্মক ঘটনা শুনবো। তার কারণ আগের এপিসোডের যখন আমরা শ্যুটে বসেছিলাম, তুমি তখন বলেছিলে যে তোমাকে খুব তাড়াতাড়ি পুরুলিয়াতে যেতে হবে, একটা কেস তোমরা সলভ করেছো সেটার পোস্ট ভেরিফিকেশনের জন্য। তো তখন আমি অতটা বুঝতে পারিনি যে ব্যাপারটা কতটা সিরিয়াস, বাট কিছুদিন আগে যখন তোমার সাথে আমার ফোনে কথা হলো, তখন তুমি সেই ঘটনার ভয়াবহতা সম্পর্কে কিছু উল্লেখ করেছিলে, যেটা আমাকে ভীষণভাবে টানে। তার জন্যই আমি তোমাকে বলি যে তুমি সিমলা যাওয়ার আগেই প্লিজ এসে ঘটনাটা শেয়ার করো। তো আজকে আশা করতেই পারি একটা মারাত্মক ঘটনা আমি এবং আমার গল্পওয়ালা পরিবার শুনবে। তার সাথে এপিসোডের শুরুতেই জানিয়ে রাখি যে আজকে শ্রোতাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, যেটা আমরা ঘটনার শেষে তাদের কাছে দেখাবো বা তাদের শোনাবো। সবুজ কালী মাকে তোমরা কিভাবে আহ্বান করো সেই প্রক্রিয়া তুমি আজ দেখাবে। তো তার আগে আমরা ঘটনায় চলে যাব যে ঘটনাটা কিভাবে শুরু হয়, একদম প্রথম থেকে বলো। দেখো, আমাদের কাছে তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কেস আসে,
সেটা হতে পারে ভৌতিক বা বিভিন্ন রকম মানুষের সমস্যার জন্য। তো ভৌতিক যত ঘটনা আমাদের এই 75 বছরের মানে ঘটনা ট্র্যাডিশনে এসেছে, বা আমার দাদুর সময় থেকে বা বাবার, বা আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে, মানে আমি তো আমার দাদুকে দেখিনি, আমার জন্মের অনেক আগেই দাদু দেহ রেখেছেন। তো আমার জ্ঞান হওয়ার পর থেকে যতগুলো মানে এই ধরনের ভৌতিক সমস্যা মানুষ আমাদের কাছে নিয়ে এসেছে, তার মধ্যে এটা আমার কাছে অন্যতম একটা ভয়াবহ বলা যেতে পারে। এবং তুমি শুনলেই বুঝতে পারবে যে ঘটনাটা কতটা মারাত্মক এবং মানে একটা ভয়াবহ ঘটনা, মানুষ কতটা ভয় পেতে পারে একটা জায়গায়। এবং সেটাতে আমি ভীষণভাবে এটার মধ্যে ইনভলভ ছিলাম, এবং এটা তোমাকে আমি বলতে পারি যে এই ঘটনাটার মধ্যে আমিও ভয় পেয়েছি। আচ্ছা, সেই ঘটনাটাই আজকে বলবো তোমাকে এবং সবাইকে বলবো আজকে। তো এইটা 2022 সালের আমার এই অক্টোবর নভেম্বর, মানে পুজোর পরপর সময়, নভেম্বর, মোটামুটি নভেম্বর চলে গেছে, হালকা শীত শীত সময়। সেই সময় আমাদের কাছে একজন ভদ্রলোক আসেন। উনি তখন আসেন প্রায়, আমাদের তো গ্রামাঞ্চল, রাত্রের পর বা সন্ধ্যের পর তো একটু আধটু মানে দোকানপাট অতটা থাকে না, বা অতটাও লাইন নেই থাকে না, মানে লোকজনও কমে যায় অনেকটা। তো 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের মন্দির সচরাচর 9টা সাড়ে 9টার মধ্যে রাত্রিবেলা বন্ধ করে দেওয়া হয়। তো 8টা সাড়ে 8টার সময় এক ভদ্রলোক আসেন আমাদের কাছে বিনা ফোন করেই। উনির কাছে ফোন নাম্বার ছিল না, পরে যখন জানলাম। উনি আসেন ভদ্রলোক, উনি এসে বেশ বয়স, মোটামুটি 50-55 কাছে বয়স, হাঁটুতে একটু প্রবলেম আছে ভদ্রলোকের। উনি ওই লাঠি নিয়ে আসেন, ওনার ড্রাইভার যিনি ছিলেন উনি ড্রাইভারকে নিয়ে এসেছেন। উনি এলেন আমাদের মন্দিরের আসার আগে, রাস্তাটা মানে আমাদের বাগান টাইপের করা আছে, একটু গাছ টাছ আছে, অনেক সরু রাস্তা। উনি রাত্রিবেলা অন্ধকার দিয়ে এলেন, এসে উনি মাকে প্রণাম করলেন। তখন আমি ওনাকে দেখে আপ্যায়ন করলাম, মন্দিরে বসালাম। উনি বললেন যে একটু আপনাদের সঙ্গে দরকার আছে, বাবার সঙ্গে একটু দেখা করতে চাই। সে এখন বাবার সঙ্গে দেখা করাবে, কোথা থেকে আসছেন? তো উনি ওনার পরিচয় দিলেন, উনি কোথা থেকে আসছেন সবটাই বললেন, ওনার অ্যাড্রেস সব বললেন। আমি বলছি একটু বসুন বাবা। তো উনি চলে গেছেন, উঠে চলে গেছেন পুজোর আসন থেকে, আমাদের শীতল আলতি হয়ে গেছে। আমি দেখছি কথা বলে, আপনি এত দূর থেকে যখন এসেছেন আমি কথা বলছি, আপনি একটু বসুন বলে ওনাকে আমি বসালাম। বসিয়ে বাবার কাছে গিয়ে বললাম যে একটু দূর থেকে একজন ভদ্রলোক এসেছেন, বয়স্ক মানুষ, উনি দেখা করতে চাইছেন। তো বাবা বললেন ঠিক আছে তুমি বসতে দাও, আমি আসছি বলে আমি ওনাকে এসে ওনার সঙ্গে কথা বলছি যে উনি কী নিয়ে এসেছেন। উনি কিন্তু আমাকে বলছেন না, হয়তো আমার বয়স অল্প ভেবে, বা আমি যে ওনার ছেলে এটা হয়তো উনি জানেন না, আমাকে হয়তো অন্য কিছু ভেবে উনি বলছে আমি ওনার সঙ্গেই, বাবার সঙ্গেই দেখা করবো বা ওনাকেই জানাবো ঘটনাটা। তখন এবার বাবা আসেন কিছুক্ষণ পর আসার পর বাবাকে এবার উনি পরিচয় দিয়ে এবার কথাবার্তা শুরু করেন। বাবা আমি একটা, বাবা ওকে দেখার সমস্যায় বলে কি সমস্যা তোমার, ভৌতিক কিছু হচ্ছে? কিছু বুঝতে পেরেছিলাম। বলে হ্যাঁ বাবা আমার একটা প্রবলেম চলছে, এবং আমার শুধু নয়, এটা আমার পরিবার ফেস করছে, এবং আমার মানে জীবনের অর্থনৈতিক যা রোজগার আমি করেছিলাম এতদিনের, সেই জায়গাটার ব্যবসার জায়গায় আমার ঘটনা হচ্ছে। আমি বলছি আস্তে আস্তে সব ঘটনা আপনাকে। আমার যা ব্যবসায় যা আমার মানে লাভ করেছিলাম এত বছরে, আমার যে ব্যক্তিগত যে এত বছরের ব্যবসা ছিল, পারিবারিক ব্যবসা, সেটা থেকে হঠাৎ করেই আমার শখ যায় এই হোটেল বা রিসর্ট যে লিজে নেওয়া বা কিনে নেওয়া, এই হোটেল বিজনেস করাটা, এটা আমার খুব শখ যায়। তো আমার বেশ কিছু জায়গায় এরকম হোটেল রয়েছে। তো আমার রিসেন্ট আমার সঙ্গে যোগাযোগ হয়, মানে বছরখানেক আগে, পুরুলিয়ার একটি রিসর্ট সেই মালিক বিক্রি করে দেবে, এরকম একটা যোগাযোগ হয়। আমি তখন প্রচুর হোটেল রিসর্ট কিনবো বলে আমার তখন চিন্তা ভাবনা রয়েছে। আমি তখন কিনি, ভদ্রলোকের সঙ্গে ডিল হয়, এবং আমি দেখছিলাম আরও কেনার আমার মানে এটা হচ্ছে, মানে ওই রিসর্টটার যা মার্কেট ভ্যালু হওয়ার মানে কথা আর কি, তার থেকে প্রায় অনেক কমে, মানে আমি অনেক লাভবান হয়ে আমি রিসর্টটা কিনছিলাম। তো সেই কারণে আমি আরও তাড়াহুড়ো করে রিসর্টটা কোনো রকম খোঁজখবর না করি রিসর্টটা কিনে নিই। কিনে নেওয়ার পর আরও সুন্দর করে একটু সাজিয়ে আমি রিসর্টটা শুরু করি, আবার নতুন নাম দিয়ে নতুন করে আমি শুরু করি। তো এই রিসর্টটা কেনার পর থেকে বেশ কিছুদিন খুব ভালোই চলছিল। তারপরই প্রবলেম আমার রিসর্টে শুরু হয়। কী প্রবলেম? বলছে আমার রিসর্টে তুমি মানে শুধু ভাবো ওই ঘটনাগুলো ঘটছে কীভাবে। দেখো বলছে আমি প্রথমবার যখন ওখানে যাই তখন কিছু ফিল করিনি ওখানে। ভদ্রলোক বললেন তারপর আমার ফ্যামিলি নিয়ে গেছে, আমার ফ্যামিলি গেছে, বেশ মাসখানেক গেছে। এইবার আসছে হচ্ছে এই পলাশ ফুলের যে সিজনটা আছে, পলাশ ফুলের সিজন মানে ফেব্রুয়ারি মার্চ এই সময়টা, সেই সময় তো ওই দিককার খুব চাপ থাকে, ভীষণভাবে প্রচুর প্রেশার থাকে।
এবং একটা জিনিস মানে দেখো, একটা মানুষ, এই কথার মাঝখানেই বলি, এই যে ওখানকার যে মানুষের জীবনযাত্রা মানে খুবই, তো আমাদের দিক থেকে খুবই দুর্বিষহ। ওখানে অনেক মানুষ কষ্ট করে জীবনযাপন করে, খুব কষ্ট করে তারা মানে রোজগার করে, খুব গরিব মানুষজনও প্রচুর আছে। তাদের একটা রুটি রোজগারও কিন্তু এই হোটেলগুলোতে কাজ করা বা কেয়ারটেকার হওয়া, রান্না করে দেওয়া বা হোটেলের কাজ করা, এই সমস্ত কাজ কিন্তু ওখানকার লোকজনরা করে। এবং তাদেরও একটা রুটি রুজি বেশ কিছু পরিবারের চলে ওই রিসর্ট থেকে, বেশ অনেকগুলো পরিবার চলে, অনেক মানুষ কাজ করে রিসর্টটাতে। এবার সেক্ষেত্রে একটা রিসর্ট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেই পরিবারগুলোরও একটা প্রবলেম তৈরি হয়। বেশ দেখুন বাবা, আমার প্রথম ভালোই চলছিল রিসর্টটা, সাজানোর পরে আমি খুব অ্যাড চারদিকে দিই, বুকিং খুব ভালো চলছিল। কিন্তু হঠাৎ করেই পলাশপুরের সিজনেতে আমার রিসর্টেতে একটি বুকিং হয়। সেই বুকিংটা করে হচ্ছে আমারই এক বন্ধুর ছেলে এবং তার মানে নতুন বিয়ে হয়েছে, নতুন বিবাহিত, ওরা দুজনেই এসে আমার রিসর্টে ওঠে। এবার আমার রিসর্টের আগে তো রুম নাম্বার ছিল 1 2 3 এরকম করে, 6 5 7 এরকম করে যেমন রুম নাম্বার হয় সেরকম ছিল। বলছে আমি আসার পর ওগুলোকে আমি ওখানকার মানে যে লোকাল যে গাছ, ওখানকার স্পেশালিটি যে গাছগুলো, পুরুলিয়া যে গাছগুলো পাওয়া যায় বা পুরুলিয়ার যে স্পেশাল তোমার ফুলগুলো পাওয়া যায় বা পাখি পাওয়া যায়, নেচারের ওপরে জিনিসটাকে আমি থিমটা সাজিয়েছিলাম। তাই আমি রুমের নামগুলো ঠিক ওই টাইপের সাজিয়েছিলাম, গাছের নাম দিয়ে, ফুলের নাম দিয়ে, এইরকম করে গাছ, রুম আর্টিস্টিক একদম ওনার চিন্তা ভাবনা ছিল এরকম করা। বলছে আমি এই টাইপের পুরো রিসর্টটাকে সাজিয়েছিলাম। তো আমার ওই ছেলের মানে বন্ধুর ছেলে এবং তার বৌমা, তারা ওখানে গিয়ে আমার রিসর্টে গিয়ে ওঠে। ওরা বেড়াতে যাওয়ার কথা ছিল। আমি বললাম ঠিক আছে তোমরা চলে এসো। বললো ওরা ওঠে, মানে যে রুমটা আগে 6 নম্বর রুম ছিল সেই রুমটা, আমি নামটা আমার মনে পড়ছে না, খুব জটিল নামটা আমার মনে পড়ছে না, ওখানকার পাখির কোনো একটা স্পেশাল পাখির নাম দেয়া। তো ওই 6 নম্বর রুমটা, যেটা পুরোনো 6 নম্বর রুম ছিল, ওই রুমেতে ওদেরকে থাকতে দেওয়া হয়। ওরা টোটাল 3 দিনের জন্য বুক করেছিল। তো রিসর্ট থেকে বললো যে আমরাই গাড়ি করে দিয়েছি, ওরা সাইট সিন করবে, ঘুরবে নানা রকম জায়গায়। তো ওরা প্রথম দিন রাত্রে যথারীতি চারদিক থেকে ঘুরে এসে ওরা হচ্ছে ওই যে বোন ফায়ার করেছে একটু, সেই সময় ফেব্রুয়ারির শুরুর দিকে একটু হালকা ঠান্ডা ছিল। রাত্রের দিকে ফেব্রুয়ারিতে মোটামুটি পুরুলিয়ার ওই সাইডটা ঠান্ডা লাগে, মানে এদিকটা অতটা আমাদের এদিকে কলকাতা বা এই সাইডে যতটা না লাগে, পুরুলিয়ার দিকে রাত্রিবেলাটা অন্তত ফেব্রুয়ারি মাস বা মার্চের ফার্স্ট উইক পর্যন্ত একটু হলেও ঠান্ডা লাগে। তো ওরা বন ফায়ার করেছে, বারবিকিউ করছে, এইসব ওরা দুজনে করছে, নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। তো এইসব করেছে, করা দেওয়ার পর রাত্রে ডিনার করে ওরা যথারীতি শুয়ে পড়েছে। প্রথম দিন কোনো রকম কিছু মানে হয়নি। দ্বিতীয় দিন ওরা সকালবেলা আবার ঘর থেকে বেরিয়ে চলে গেছে। ওরা এসে দুপুরবেলা আমার বললো রিসর্টেই লাঞ্চ করার কথা। ওরা দুপুরবেলা ঘুরে এসে রিসর্টে খাবে, তার আগে ফ্রেশ হওয়ার জন্য রুমে গেছে। রুমে গিয়ে ওরা যখন রুমটা যখন খুলে গিয়ে ওরা সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে এসে আমাদের যে কেয়ারটেকার ছিল, যে ছেলেটা ভদ্রলোক মানে যে কাজ করছিল আর কি, অ্যাটেন্ডেন্ট, ওকে ডেকেছে। ওর নাম হচ্ছে বীরা, ছেলেটার নাম বীরা, হ্যাঁ ভদ্রলোকই বলেছেন নামটা। আর এই পুরো যে ঘটনাটা হচ্ছে, এটা পুরো প্রথম দিন থেকে শেষ দিন আমার সামনে হওয়া ঘটনা। মানে প্রথম দিন যে উনি এলেন আমাদের বাড়িতে সমস্যা নিয়ে, যিনি যখন বলছেন, ওইটা আমি তখন সামনে থেকে আছি আর পুরো শেষ পর্যন্ত আমি ছিলাম। ওই জন্য প্রত্যেকটা পার্টিকুলার কথা আমি বলতে পারছি আর কি। ছেলেটার নাম বীরা, কারণ আমি বলছি কেন ওর নামটা মনে আছে ওটা আমি পরে বলছি। তো ওকে ডেকে বলছে, দেখছে বিছানার পাশে ওদের যে বেডের পাশে যে টেবিল থাকে না, ওই টেবিলের মধ্যে এক মুঠো পলাশ ফুল রাখা আছে। আচ্ছা, শুধু পলাশ ফুলটা নর্মাল নয়, কিছু যেন মনে হচ্ছে কোনো আলতা বা কিছু জাতীয় একটা কিছু, মানে রক্তের মতো দেখতে কিছু মাখানো অবস্থায় রয়েছে পলাশ ফুলগুলো রক্ত মাখানো অবস্থায় বিছানার পাশে। ওরা তখনও জানে না ওটা কি, আর লাল টাইপের কিছু মানে আঠালো জিনিস যেন গড়িয়ে পড়েছে, ওই জায়গায় জমে আছে। আর একটা আঁশটে গন্ধ ওরা ঘরের মধ্যে ছিল, ওই গন্ধটা দিয়ে ওরা প্রথমে বেরিয়ে এসেছে। তারপর বলছে এটা কি, তোমাদের কি ডুপ্লিকেট চাবি দিয়ে আমাদের রুমে ঢুকেছো? বলছে না। ঠিক আছে আমি আঙ্কেলকে বলছি, তাহলে তোমরা নালে কে ঢুকবে এখানে, এটা কে রেখে যেতে পারে এখানে বলে সঙ্গে সঙ্গেই ভদ্রলোককে ডেকেছে, প্রণববাবুকে ডেকেছে। প্রণববাবুকে দেখতে প্রণববাবু এসছেন। প্রণববাবু তখন ওখানেই ছিলেন। প্রণববাবু মানে যে মালিক, যে তোমাদের কাছে এসেছিলেন? হ্যাঁ, আচ্ছা। প্রণব ব্যানার্জি, যিনি, ওনার নাম প্রণব ব্যানার্জি। তো উনাকে ডেকেছেন, উনি তখন গেছেন, গিয়ে উনি অবাক, বলছেন না এটা তো আমার রিসর্টে তো হবে না এইরকমভাবে। আর ওই করিডরটাতে সব থেকে বড় কথা, ওই যে রুমগুলো রয়েছে এই করিডর কোনো সিসিটিভি লাগায়নি, ওনার মাথাতেই আসেনি। উনি বলছেন যে আমার মাথাতেই আসেনি। রিসর্টে খুব একটা সিসিটিভি বাইরের থাকলেও রুমের সামনে ওরা সিসিটিভি লাগায়, অনেকের প্রাইভেসি থাকে, অনেক কিছু থাকে, সিসিটিভি লাগায়নি।
হলো আগেও লাগানো ছিল না, আমিও সেই জন্য আর ওটাকে জোর দিইনি বা ওখানে আমি সিসিটিভি লাগাবো বা এই বিষয়ে জোর দিইনি। সিসিটিভিও ছিল না যে দেখবে কেউ ঢুকেছে না ঢুকেছে। তবে বলছে যে বীরা কিন্তু খুব বিশ্বস্ত একটা ছেলে, মানে যতদিন ওর সঙ্গে হয়েছে প্রণববাবু বলছে ও কিন্তু এরকম করবে না, বা এরা যে কজনই আছে এর আগেও এদের কোনো রেপুটেশন খারাপ নয়, এরা করবে না তোমার ওখানে। আর তুমি দেখো তোমার ব্যাগটাকে একটু চেক করে দেখো কোনো কিছু খোয়া গেছে কি না। ওরা সব চেক টেক করে বলছে না কিছুই তো যায়নি। সত্যি সত্যি কিন্তু ওরা রক্তমাখাই ছিল, রক্তমাখা পলাশ ফুল, আর আসতে গন্ধে পুরো রুমটা ভরে গেছে। ওরা সঙ্গে সঙ্গে ক্লিন করিয়ে সবাই ওরা তখন বাইরে বেরিয়ে এলো। আর ওই মেয়েটি যে ছিল, মানে ওনার ওয়াইফ যে ছেলেটি গিয়েছিল, ওয়াইফ তো বমি করার মতো জোগাড়, ওরা আর লাঞ্চটাই করলো না। কারণ ওরা এখন একটা গন্ধ বদ্ধ ঘরের আমার আসতে গন্ধ পেয়ে ওরা লাঞ্চটাই করলো না। খুব সাংঘাতিক একটা ব্যাপার যে রক্তমাখা, ভয়ও পাচ্ছে যে রক্তমাখাই বাসতে পলাশ কীভাবে, এটা সবাই অবাক ঘটনাটাতে ভীষণভাবে। রক্তমাখা পলাশ কোথা থেকে আসতে পারে। ঠিক আছে চলো, পরবর্তীকালে ওরা এটা নিয়ে চিন্তা করছে, লাঞ্চ করলো না, বিকাল থেকে ওরা আর কোথাও যায়ও নি। সেই দিনটা ওরা না ভদ্রমহিলার শরীর খারাপ করে গেছিলো, রুমেও থাকতে একটু ভয় লাগছে। আর সেই সময় পুরো রিসর্টের সব রুমগুলো বুকড, সিজন না সেই সময় ফেব্রুয়ারি এন্ড থেকে, তো এবার সিজন শুরু হচ্ছে, পলাশ ফুলের সিজন, সব রুম বুকড। যে রুম চেঞ্জ করে নেবে এরকমও কোনো অপশানও নেই, ওই রুমটা দিয়ে থাকতে হচ্ছে। তখন প্রণববাবু বলছে তুমি চিন্তা করো না, একটু কনসিডার করো, আমি তো কিছু করার নেই, আমি তোমার চেঞ্জ করে দেবো, তুমি চাইলে অন্য রিসর্টে, যদি কোনো খুব অসুবিধা হয় অন্য রিসর্টে আমি বলে দিচ্ছি, আমার চেনা জানা অন্যান্য রিসর্ট আছে বা হোমস্টে আছে, তুমি সেখানে সেই জায়গায় যেতে পারো হোটেলে। বলো না না আঙ্কেল আমরা ওটা বে করে নেবো। ও দেখছে যে বাবার বন্ধু যদি খারাপ ভাবে, তখন কিন্তু ওরা দুজনে থেকে যায়। সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স দেয়, আবারও রাত, যেহেতু ওরা কিছু খায়নি তখন বললো যে একটু মুখরোচক কিছু খাবো। তখন ওখানকার ওই শালপাতা পোড়া চিকেন, ওখানে খুব দিয়েছে চিকেনকে শালপাতায় পরে একটা ডেলিশিয়াস খুব করে আর কি, খুব ভালো খেতে হয়। তো ওই রকম কিছু অর্ডার দিয়েছে, প্লাস বারবিকিউ করেছে একটু, যেহেতু একটা গাগুলো হচ্ছে বা এরকম, ওই একটু মুখরোচক কিছু খেলে যদি মুখটা ঠিকঠাক থাকে আর কি। তো ওরা এরকম অর্ডার দিয়েছে, অর্ডার দিয়ে ওরা ওই বসেতেই সেই জায়গায় যেখানে মানে ওই বারবিকিউ হয় বা ওই সমস্ত এগুলো হয়, ফাঁকা জায়গা, বাগান টাইপের আছে রিসর্টের যে জায়গায় হয়, ওখানে বসে ওরা করছে। করে নিয়ে এবার শেষ যখন হবে, বারবিকিউটা শেষ হয়ে যাবে, ওরা তখন ওই বারবিকিউটা রুমে দিয়ে যেতে বলেছে। বলছে ঠিক আছে আমরা তাহলে রুমে যাচ্ছি, বা তোমরা ওটাকে ঠিকঠাক করে প্লেটে দিয়ে আমাদেরকে রুমে দিয়ে দাও। বলে ওরা রুমে বসে এবার খেতে শুরু করেছে। খাওয়া যে সময় খাওয়া শুরু করেছে, তারপরে আবার সেই আঁশটে গন্ধ আবার রুমের মধ্যে কিন্তু ভরে গেছে। তার আগে পাচ্ছিল না। তার আগে ওই যখন রক্তমাখা পলাশটা যখন দেখেছে তখন ছিল, ক্লিন করে দিয়েছে, রুম ফ্রেশনার দিয়ে দিয়েছে, ধূপ এনে দিয়েছে, আর কোনো রকম কিছু প্রবলেম ছিল না। দুপুরবেলা থেকে ওরা, তারপর থেকে ওরা রুমেই ছিল বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কোনো রকম কোনো কিছু ফিল করেনি। যখন ওই খাবারটা নিয়ে এসেছে তখনই কিন্তু ওই বারবিকিউয়ের ওই ঢোকার সঙ্গে সঙ্গেই বারবিকিউ আর ওই আরও যা পদ অর্ডার করেছিল, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আবার সেই আঁশটে গন্ধ ভরে গেছে। আর আঁশটে গন্ধটা বলছে প্রণববাবু নিজেও মানে বলছে ওই যে আঁশটে গন্ধটা যেটা বেরোতো আর কি, জাস্ট মাছের কোনো গন্ধ নয়, এটা অদ্ভুত টাইপের আঁশটে গন্ধ, অদ্ভুত, মানে একটা বদ্ধ আঁশটে গন্ধ, তুমি থাকতে পারবে না এরকম। তো ওইটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা মানে মেয়েটি, ওনার ওয়াইফ, উনি সঙ্গে সঙ্গে ওখানে বমি করে গেল। খাবার সব নষ্ট হয়, ক্লিন করার পর এবার রাত্রিবেলায় কী করবে, ওখানে আর কোথায় যাবে, এত রাত্রি হয়ে গেছে অনেকটা, ওর শরীর খারাপ করে যায়। ডাক্তার এনে ডাকা হয়, উনি ডাক্তারের ব্যবস্থা করেন প্রণববাবু, ডাক্তার দেখো। ওনার একটা মানে খারাপ লাগছে, স্বাভাবিক না, একটা নিজের জায়গায় কেউ এলে, নিজের একটা জায়গায় এসছে, তারই বন্ধুর ছেলে, তার বৌমা এরকম অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম অদ্ভুত রকমের ঘটনা ঘটছে। এটা যদি স্বাভাবিক কারণে কোনো শরীর খারাপ হতো এটা কিন্তু মেনে নেওয়া যেত, যে অন্য কারণে কোনো শরীর খারাপ হচ্ছে। কিন্তু যদি তুমি ভাবো এরকম একটা সকালবেলা রক্তপলাশ, সন্ধ্যেবেলায় আঁশটে গন্ধ খাবার আনার সঙ্গে সঙ্গে, তখন কিন্তু এটার একটা অদ্ভুত রকমের চিন্তা ভাবনা বেরোতে শুরু করে যে এটা কী হচ্ছে। কারোর কোনো মানে ভাবনা চিন্তা দিয়ে আসছে না যে কীভাবে হচ্ছে, এটা অদ্ভুত রকমের ঘটনা। ওরা ডাক্তার এনে ডাকা হয়, ভদ্রমহিলা ঘুমিয়ে পড়েন, বমি করেছে, শরীর দুর্বল ছিল, দুপুরে খাওয়াচ্ছিল না ঠিকঠাক করে, ঘুমিয়ে পড়ে। কিন্তু ছেলেটি গিয়েছিল ওই প্রণববাবুর মানে বন্ধুর ছেলে, ও আছে চিন্তা করছে যে কীভাবে পরের দিনও চেক আউট করে বাড়ি চলে আসবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছে। কেননা ফিরে আসা, অন্য হোটেলে গিয়ে উঠবে, আঙ্কেল খারাপ ভাববে, এরকম একটা চিন্তা ভাবনা ওর মধ্যে ছিল যে না আমরা ফিরে যাব, আর থাকবো না, যেহেতু শরীর খারাপ করছে ফিরে যাব। তো এই রাত্রিবেলা প্রণববাবুর ছেলে যথারীতি শুয়ে পড়েছে, প্রণববাবু বন্ধুর ছেলে শুয়ে পড়েছে, প্রণববাবু গিয়ে নিজের রুমে শুয়ে পড়েছে। হঠাৎ করে
ওই প্রণববাবুর মানে বন্ধুর ছেলে যে রুমে ছিল সেটা 6 নম্বর রুমের যে বাথরুমে কোনো একটা গোয়ানির শব্দ শুনতে পাচ্ছে। হোটেল রুমের বাথরুম থেকে 6 নম্বর রুমের যে রুমে রয়েছে, যে রুমেই রক্তপলাশ আষ্টে গন্ধ হচ্ছে, বাথরুমে ওই গোঙানির শব্দ শুরু হয়েছে। গোঙানির শব্দের সঙ্গে সঙ্গে আষ্টে গন্ধ, আবার মানে আষ্টে গন্ধটা মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে, গোঙানির শব্দ। এবার ওর বউকেও ডাকতে পারছে না, বউকে ডাকতে না পারার জন্য যেহেতু ঘুমোচ্ছে, শরীর খারাপ, ডাকতে পারছে না। ও উঠে বাথরুমের দরজাটা গিয়ে খুলে দেয়। খুলে দেওয়ার পর আর আওয়াজটা বন্ধ। আচ্ছা, খুলে দেওয়ার পর আওয়াজ বন্ধ দিয়ে শুয়ে পড়েছে। আবার কিছুক্ষণ পর আবার গোঙানির শব্দ, মানে খুলে দিন আবার বন্ধ করে দিয়ে চলে এসেছে। বাথরুমের দরজাটা খুলে রাখবে না, বন্ধ করে আবার গোঙানির শব্দ। এবার একটুখানি হলেও কোথাও একটা গিয়ে ভয় লাগছে ছেলেটা তো জেগে আছে, কোথাও গিয়ে একটা চিন্তা হচ্ছে বা ভয় লাগছে। ও আবার গিয়ে বাথরুমের দরজাটা সাহস দেখে খুলেছে। খুলে দিয়ে শুয়ে পড়েছে, আর বন্ধ করেনি। তারপরে কিন্তু আর কোনো রকম কিছু, চুপ করে শুয়ে বিছানায় শুয়ে শুনছে যে আর কোনো কিছু আওয়াজ শুনতে পাই কিনা, আর কিছু শুনতে পাইনি। দিয়ে ও পরের দিন সকালবেলায় বলছে, আঙ্কেল আমি আজকে চেক আউট করবো, আমি থাকবো না এখানে, ও তো শরীর খারাপ, খুব অসুস্থ, আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আমি একটা তৎকালের টিকিট কেটে নিয়েছি আর কালকেই আমি চলে যাবো এখান থেকে, মানে থাকবো না, আমরা এখান থেকে সাইট সিন করতে করতে রাত্রি ট্রেন ধরে বাড়ি ফিরবে। তখন প্রণববাবু নিজেকে খুব মানে একটা খারাপ লাগছে যে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, চলে যায়। এবার প্রণববাবু বলছেন যে, এবার বলেছেন যে আমাদের যে খুব খারাপ লাগলো আমার, ওরা চলে গেল এরকমভাবে, ভীষণ খারাপ লাগলো। ওরা চলে এসছে, আবার ওই রুমেতে বুকিং দিয়ে দিয়েছে। সেই দিন আর ওই রুমে কেউ বুকিং হয়নি, মানে বুকিং ছিল না, কারণ ওর তো বুকিং ছিল ওই দিন পর্যন্ত, পরের দিন পুরো ছিল বুকিংটা। তারপরের দিন বুকিং ছিল ওই রুমেতে। তারপরের দিন আবার একটা বন্ধুদের গ্রুপ গিয়ে ওঠে, কোনো রকম কোনো কিছু সমস্যা তারা হয়নি। তারা 2 দিন ছুটি কাটিয়ে তারা ওখানে থেকে খেয়ে দিয়ে চলে গেছে, কোনো রকম কিন্তু হয়নি কোনো প্রবলেম। বলছে তাহলে ওই একবারই হয়েছিল? বলছে না, শুনুন তাহলে। বাবা তখন জিজ্ঞাসা করছে যে ওই একবারই হয়েছিল ওদের সঙ্গে? বলছে না, আপনি শেষ করে জানান, শুনুন ঘটনাটা কী হয়। আমিও খুব মানে এর সঙ্গে শুনছি ঘটনাটা কী হচ্ছে, ইন্টারেস্ট লাগছে, কারণ রক্তমাখা পলাশ ফুল পাওয়া যাচ্ছে, গোঙানির সঙ্গে বাথরুম থেকে পাওয়া যাচ্ছে। তখন আমি একটা ধারণা করছিলাম শুনতে যে কিছু একটা ওখানে নিশ্চয়ই ঘটছে। এইবার যখন হয় বলছেন যে ওই যে ওর বন্ধুর ছেলে এবং ওয়াইফ যখন বাড়ি চলে এলো, ওরা বাড়ি আসার পর ওই মেয়েটিকে, মানে ওই বন্ধুর ছেলের ওয়াইফকে কিন্তু হসপিটালে ভর্তি পর্যন্ত করতে হয়। ওর শরীর আর কিছুতেই ভালো হচ্ছে না। আচ্ছা, শরীর ভালো হচ্ছে না, খালি বমি করে যাচ্ছে, বমি বন্ধ হচ্ছে না, বমি করে যাচ্ছে। বমির সঙ্গে বলছে, ওই বমিটার সঙ্গে স্বাভাবিকভাবে কেউ বমি করলে এটা শুনতে খারাপ, কিন্তু বমি করলে একটা আষ্টে টাইপের গন্ধ অনেক সময় হয়। বমির সঙ্গে যে অদ্ভুত টাইপের এরকম গন্ধ সে পাচ্ছে, যার কারণে সে আরও অসুস্থ হয়ে পড়ছে। ও তখনই মনে পড়ে যাচ্ছে ওখানকার এই গন্ধটা, আরও বেশি করে বমি করছে। কোনো রকম কোনো ওষুধ স্টে করছে না, ওষুধ যাচ্ছে তো সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে। মানে একটা ভয়ঙ্কর, মানে এরকম প্রায় 1 সপ্তাহ ধরে ভুগছে, হসপিটালে নার্সিংহোমে ভর্তি রয়েছে। মেয়েটার চেহারা আবারও রোগা হয়ে গেছে, একদম সরু হয়ে গেছে, একদম পুরো একদম শরীর ঝরে গেছে যাকে বলে। চিন্তা হচ্ছে না এরকমভাবে। তারা এবার প্রণববাবু ফোন করে খবর নিয়েছে যে তোমার স্ত্রী কেমন আছে, ছেলেটিকে, যে বলে আঙ্কেল যে শরীর খুব ভালো নয়, আমি এরকম নার্সিংহোমে এতদিন ধরে রয়েছে, হসপিটালে ট্রিটমেন্ট চলছে, কোনো রকম ইমপ্রুভমেন্ট কোনো কিছুই হচ্ছে না কোনো রকমভাবে। হচ্ছে তো মুশকিল হলো। প্রণববাবু তখন বলছে যে মুশকিল হলে এই ঘটনাটাতে কী করা যেতে পারে। প্রণববাবু তখন বললেন যে তুমি ডাক্তার চেঞ্জ করো, আমার একজন বন্ধু ডাক্তার আছে, ওনার সঙ্গে কনসাল্ট করো কলকাতাতেই, আর তোমার বাবারও পরিচিত, বাবা তোমায় বলেনি যে এর সঙ্গে কনসাল্ট করতে? বলছে হ্যাঁ বলেছেন, বলছে তুমি তাড়াতাড়ি ওনার সঙ্গে যোগাযোগ করে কনসাল্ট করো, উনি আশা করি তোমার হেল্প করতে পারবে। বলে আবার ওই হসপিটাল চেঞ্জ করে তার নার্সিংহোমে নিয়ে প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করে, ওর বাবার বন্ধুর যে নার্সিংহোম ছিল প্রণববাবুর পরিচিত, ভর্তি করার পর আস্তে আস্তে কিছুটা হলে ইমপ্রুভ করার পর বাড়ি ফিরে আসার পর থেকে কিন্তু ভমিটিং সমস্যাটা, কিন্তু বমির হওয়ার সমস্যাটা কিন্তু ওর ছিলই, প্রায় হতো, প্রায় রয়ে যায় একটা আষ্টিগন্ধ মাঝে মধ্যে যেন পেতো, আর মানে বমি করতো। এদিকে আবার প্রণববাবুর হোটেলের মানে রিসর্টের দিকে বুকিং চলছে, কোনো রকম রিসর্টে কোনো সমস্যাই নেই। আচ্ছা, কোনো রকম কোনো সমস্যা নেই, বেশ কিছু মাস চলছে কোনো রকম। তারপর তো গরমের সিজন পড়ে গেছে, সেই অর্থে ওখানে বুকিং হচ্ছে খুব কম, 2-1 হচ্ছে। এইবার ওখানেতে পুরুলিয়া ওই সময়টাতে ওই জুন জুলাই মাস করে সেখানেতে আর একটা বুকিং হয়, আর ওই 6 নম্বর রুমটার ভিউটা ছিল অসাধারণ, যার কারণে ওরা ওই এখন কি হয় প্রমোশনের ব্যাপার থাকে না, ভিডিও বিভিন্ন রকম ইউটিউব থেকে প্রমোশন করিয়ে ভিডিও ওই এতে ছাড়া আছে, তো ওই রুমটা সবার পছন্দ হয়, আর ওই রুমটা সবাই চায়। 6 নম্বর রুমটা ডিমান্ড বেশি, যেহেতু ভিউ রুম ভীষণভাবে সুন্দর, ওই রুমটার ডিমান্ড বেশি।
আর ওই কারণেই ওর ছেলে এবং বন্ধুর ছেলেকে এবার তার মেয়েকে বৌমাকে ওই রুমটা দিয়েছিল যে সুন্দর রিসর্টের সব থেকে সুন্দর রুম বলি, আর ওই রুমটাই ডিমান্ড সব থেকে বেশি। তো ওই রুমটাতেই তখন একটা মানে অবিবাহিত ছেলে এবং মেয়ে ওরা রিসর্টটা বুক করে, ওই রুমটাই বুক করে। আর সেই সময় তো খুব একটা টুরিস্ট নেই, রিসর্টটা পুরোই ফাঁকা। আচ্ছা, একটাই বুকিং হয়েছে, পুরো ফাঁকা। প্রণববাবু ওখানে নেই, অফ সিজন। প্রণববাবু ওখানে কী করবেন, উনি চলে এসছেন, খুব একটা বুকিং হচ্ছে না, উনি তো বাড়িতে রয়েছেন। তখন ওখানে বুকিং হয় ফোনের মাধ্যমে। তো ওই ছেলে এবং মেয়ে যারা অবিবাহিত আর কি, আনম্যারিড, তারা সেখানে গিয়ে ওঠে। এইবার শোনো তাহলে ঘটনাটা, এবার অরিজিনাল মানে আসল জায়গাটা শুনলে তুমিও চমকে যাবে। প্রণববাবুর বন্ধুর যে ওয়াইফ, সে এখনো ভুগছে। প্রণববাবুর বন্ধুর মানে ছেলের ওয়াইফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু তখনও মানে মাঝে মধ্যে বমির সমস্যাটা কিন্তু রয়েই গেছে। ওকে ওকে। এবার তার ভালো হচ্ছে না, এত মাস মানে 3-4 মাস হয়ে গেছে, তারপরেও কিন্তু ঠিকঠাক হচ্ছে না। আর এদিকে ওর বুকিং হয়েছে জুন জুলাই মাস, পুরো রিসর্ট ফাঁকা, ওইরকম একটা রিসর্ট। আর রিসর্টটা মানে লোকালিটি থেকে একটু দূরে, মানে লোকালিটি থেকে আশেপাশে খুব একটা লোকালিটি নেই। আর ওই বীরা আর বীরার মা আর আরেকটি ছেলে, ওরা ওই তখন বাদবাকি সবার ছুটি, কেননা অত লোক নিয়ে কী করবে। একটা বুকিং হয়েছে, এরা 3জনই ওই রুম পরিষ্কার করা, বীরা একটু অ্যাটেন্ড করছে ঠিকঠাক রান্নাবান্না করে দেওয়ার জন্য, বীরার মা, এরাই কজনই ওই রিসর্টেই, ওরা ঘর আছে ওখানে এসেছে, বুকিংটার জন্য এসেছে আর কি, গ্রাম থেকে, ওর বাড়ি গ্রাম থেকে। তো ওরা ওখানেতে উঠেছে। এবার ওরা যখন ওখানে পৌঁছয়, গাড়ি নিয়েই গেছে, ওরা যখন ওখানে পৌঁছয় প্রায় ধরো মোটামুটি 8টা, 8:30, 9টা হবে, রাত্রি হয়ে গেছে পৌঁছতে। প্রণববাবু বলছেন যে ওরা ওখানে পৌঁছে আমাকে যখন রিসেপশন থেকে ওরা ফোন করে, বীরা ফোন করে জানায় যে চেক ইন হচ্ছে এখন, তখন যা ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো থাকে সেই সমস্ত করে ওদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছে। এবার রুমে যাওয়ার আগে ওরা ডিনারটা করে নেবে। ডিনার করতে চলে গেছে। ডিনার করতে চলে যাওয়ার পর ওরা ডিনার সব হয়ে গেছে, ডিনার করে ওরা বলছে, বীরা তখন বলছে আপনারা আজকে রেস্ট নিয়ে নিন, কালকে সকালবেলা আপনারা কটায় বেরোবেন বলুন, তাহলে আমাদের গাড়ি চলে আসবে, গাড়ি করে আপনারা আশেপাশের জায়গাগুলো সাইটে সিনগুলো করবেন। বলে না আমরা এখন ঘুমাবো না, আমরা এখন একটু ঘোরাঘুরি করবো, রিসর্টটাতেই ঘুরবো। রিসর্ট পুরো ফাঁকা ফাঁকা, পুরো রিসর্ট, কেউ নেই। বীরা বলছে যে তো আমরা তাহলে, আপনি যদি না করেন তাহলে আমরা তো কিছু বন্ধ করতে পারবো না। বলছে তুমি আমাকে দেখিয়ে যাও এই রিসর্টের লাইটগুলো কোথায় কী আছে, আমি বন্ধ করে দেবো, কোনো চিন্তা নেই। আর ছেলেটি একটু খুব ডাকাবুকো টাইপের ছেলে, খুব ফরওয়ার্ড ছেলে যাকে বলে, আর নিজেকে একটু বিরাট কিছু মনে করে, এইরকম টাইপের ছেলে, আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি। আর বডি বিল্ডার যা হয়, একটা কনফিডেন্স লেভেল একটু হাই আছে। এবার ছেলেটি বলে যে তুমি আমাকে সব দেখিয়ে দাও, আমি সব করে দেবো। আর তখন বীরা বলছে ঠিক আছে, আপনি সুইচ সব দেখিয়ে দেয়, ওকে দেখিয়ে দেয় যে এই লাইটগুলো বন্ধ করে দিতে পারে। পুরো রিসর্টটা না অসাধারণ সুন্দর রিসর্ট, আচ্ছা, অসাধারণ সুন্দর রিসর্ট, এত সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো, গাছের মধ্যে দিয়ে রাস্তা, অসাধারণ একটা সুন্দর রিসর্ট। আর চারিদিকে ঘেরা ওই সুন্দর ছোটো ছোটো লাইট দিয়ে সাজানো, বসার জায়গা রয়েছে, দোলনা আছে, যার কারণেই ওদের আরও ভালো লেগেছে যে একটু ছবি টবি তুলবো, রাত্রিবেলা বসে নিজেদের মতো টাইম স্পেন্ড করবো, যেহেতু ওরা প্রেমিকা আর কি। তো সেই জন্যই ওরা ওই ঘোরাঘুরি করছে, ডিনার করে ফেলেছে। এবার রাত্রিবেলা ওরা ওখানেতে একটু ড্রিঙ্ক করবে আর কি, ওই যথারীতি ওই ফাঁকা রিসর্ট, কিচ্ছু ব্যাপার নেই, ওখানে ড্রিঙ্ক করেছে, করে এবার অনেক রাত্রি হয়ে গেছে, করা হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। এবার ওরা শুতে যাবে, আর ছেলেটা গিয়ে আলো বন্ধ করে দিয়েছে, লাইট সুইচ বন্ধ করে দিয়েছে। এবার লাইটের যে জায়গাটা, বীরারা যেখানে থাকে, যে ঘরেতে রান্নাঘর, বীরাদা যেখানে ঘর, পাশাপাশি ঘর, আর যে মিটার ঘর সেটা বীরাদের ঘর থেকে তোমার একটু দূরে, আর মেন রিসর্টের যে মেন বিল্ডিং সেটা থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গায় মিটার বক্সটা রয়েছে। অগ্নিকোণ দেখে, মানে ওরা এই বাস্তু মেনেই করেছিল আর কি, সেখানে মিটার বক্স, মিটার ঘর, লাইটের সুইচ সব ওখানে করা আছে। সেখানে গিয়ে ও ছেলেটি দরজা খুলে মিটার লাইট সব বন্ধ করে দিয়ে, দরজা আবার এঁটে দিয়ে আবার বেরিয়ে চলে এসছে, তালা দেয়া নয়, এমনি এটা দিয়ে চলে এসছে। ও এসে এবার মেন বিল্ডিং দিয়ে ঢুকবে, মেন বিল্ডিংয়ে যে ঢুকবে, যে কটেজগুলো আছে, সেই কটেজ এরিয়ায় যখন ঢুকবে, হঠাৎ করে দেখছে সব আলো জ্বলে গেছে। যে আলোগুলো বন্ধ করে এলো, সেই আলোগুলো সব করে চলে গেছে একসাথে। তখন মেয়েটি, ওরা তো তখন সেন্সে নেই, ওই তখন সেটার মধ্যে এই যে বন্ধ করে মানে কিছু সার্কিট হচ্ছে নাকি, চল দাঁড়া দেখি, তুই এখানে বস, আমি এবার দেখে আসি বলে ও গিয়ে ওখানে দেখে ছেলেটা একাই গেছে, গিয়ে আবার গিয়ে দেখছে সুইচগুলো যেমন করে অবস্থা অফ, লাইটগুলো জ্বলছে, সুইচ অফ করে দিয়েছে, অফই রয়েছে, নামানো রয়েছে, কিন্তু লাইট জ্বলছে সব। ও
ও তখন আরেকবার অন করে দিয়ে অফ করতে আবার অফ হয়ে গেল। হতে পারে ইলেকট্রিকের কারণে, কোনো কারণে সুইচের কোনো প্রবলেম হতে পারে। ওরা আবার রুমে চলে এসছে। রুমে চলে আসার পর রুমে ঢুকে পড়েছে। সেদিন রাত্রিটা ওরা এসে ঘুমিয়ে, মানে আর কোনো হুঁশ নেই ওদের আর কি, যা হয়। সকালবেলা হয়েছে, গাড়ি এসেছে, ব্রেকফাস্ট করেছে। তখন বীরা ওকে জিজ্ঞাসা করেছে যে আর এই যে ঘটনাটা, এই রাত্রে যে এই কেসটা, এই ছেলেমেয়ের ঘটনাটা আমি বীরার মুখ থেকে শুনেছিলাম। কখন শুনেছিলাম বলছি পরে। বীরা বলছে যে আমি গাড়ি এসে গেছে, ওদেরকে ডেকে ব্রেকফাস্ট দিয়ে ওরা আবার বেরিয়ে যাবে। তখন বীরাকে ওই ছেলেটি বলে যে রাত্রিবেলা এরকম আমি লাইট বন্ধ করেছিলাম, লাইট জ্বলে গিয়েছিল। আবার বীরা তখন বলে নিশ্চয়ই কোনো সুইচের প্রবলেম হচ্ছে, আমি দেখে নেবো ব্যাপার, ইলেকট্রিশিয়ানকে ডেকে আমি দেখিয়ে নেবো ব্যাপার। তখন ওরা আবার সাইট সিন করতে চলে গেছে। সাইট সিন করতে চলে এসে আবার দুপুরবেলা ওরা ফিরে এসছে। ফিরে আসার পর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করেছে, খাওয়া দাওয়া করেছে। করে এসে দুপুরবেলা রেস্ট নেওয়ার জন্য ওরা আবার রুমে ঢুকে পড়েছে। রুমে ঢুকে পড়ার পর বৃষ্টি, বর্ষাকাল ছিল তো, খুব বৃষ্টি হচ্ছে। আর বিকেলবেলা যে কোথাও বেরোতে পারেনি, ভীষণ বৃষ্টি হচ্ছে। বীরা এসে একটা ছাতা দিয়ে গেছে, যাদের ওদের ওই মানে মানে যে এরিয়া যেখানে খাওয়া দাওয়া হয়, ডিনার এরিয়া বা রান্না কিচেন এরিয়া, সেখানে যাওয়ার জন্য ছাতা মাথায় দিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। ওই ছাতা এসে দিয়ে গেছে, দুটো বড় ছাতা দিয়েছে, যাতে সন্ধ্যেবেলা চাটা ওরা দিয়ে যায়। বলো চাটা সন্ধ্যেবেলা দিয়ে যাবো, আর আপনি ডিনারের জন্য একটু সাথে আপনাকে রুমে দেবো, না ওখানে যাবেন আপনার? বলছি না যাবো, ওখানেই যাবো, বৃষ্টি পড়ছে, সুন্দর একটা ওয়েদার করবো। ওরা সন্ধ্যেবেলায় চাটা খেয়ে, চা দিয়ে গেছে ওদের রুমে, চাটা খেয়ে এবার ওরা ওই রিসর্টে ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ঘুরছে আর কি, ভিজছে আর কি, বৃষ্টিতে ঘুরছে, ছবি টবি তুলছে, বৃষ্টিতে নিজেদের মতো করে ঘুরছে। এবার ওরা বীরাকে গিয়ে বলে যে একটু কিছু মানে ওই তোমার বারবিকিউ টাইপের হবে। বীরা তো বলে আমাদের তো কাঠ তো সব গোডাউন রাখা আছে, কিন্তু বারবিকিউটা যেখানে হবে কোথায় করবো, বৃষ্টি হচ্ছে, বারবিকিউটা তো আমি এর জায়গার মধ্যে করতে পারবো না, সেখানে ধোঁয়ায় ভর্তি হয়ে যাওয়া অসুবিধা হবে করার ক্ষেত্রে। আপনি স্যার একটু কনসিডার করুন, আমি কালকে আপনাদেরকে, যদি বৃষ্টি না হয় কালকে আপনাদেরকে একটু আমি চেষ্টা রাখবো যে কোনোভাবে ব্যবস্থা করে অবশ্যই আমি বারবিকিউ করে খাওয়াবো আর কি। ওরা তখন বলে ঠিক আছে, তোমরা যখন বলছো আর কিছু তো করার নেই, স্বাভাবিক, ওরাও বুঝতে পারে যে কিছু করার নেই। এইবার রাত্রিবেলা ওরা ডিনার করে নিয়েছে, ডিনার করে নিয়ে এবার শুতে এসছে। এইবার আসল ঘটনা ওই দিন রাত্রির থেকে এবার শুরু হচ্ছে। তো ওরা রাত্রি তো শুয়ে পড়েছে যথারীতি। হঠাৎ করে ওই বাথরুম থেকে, ওই 6 নম্বর রুমের বাথরুম, যে বাথরুমে গোমানির শব্দ হয়েছিল ওই আগের যে প্রণববাবুর বন্ধুর ছেলের সঙ্গে, হঠাৎ করে ওরা গান শুনছে, একটা মহিলা কণ্ঠে কোনো একটা খুব আস্তে আস্তে একটা গান বাজছে। গান 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 হচ্ছে, কেউ গান গাইছে, গুনগুনিয়ে কেউ গান গাইছে, গুনগুনিয়ে গান, কোনো রেকর্ডিং নয় বা কোনো রকম মানে যেমন হয় আমরা শুনি গান, সেই সব নয়, মানে কোথাও মিউজিক সিস্টেমে গান চলছে না, বাথরুমের দিক থেকে আসছে আওয়াজটা। আশেপাশে তো লোকালিটিও নেই বললে। লোকালিটি নেই এবং হোটেল রিসর্টটাতেই কেউ নেই। আর বিরার মারো তোর ওখানে কটেজ এরিয়া তো কেউ নেই, এরাই দুজন রয়েছে। তারপর এইবার ওই ছেলেটি উঠে পড়েছে, মেয়েটি উঠে পড়েছে, উঠে ওরা শুনতে পাচ্ছে একটা গান হচ্ছে। ওরা বাথরুমের কাছে কান দিয়ে গিয়ে শুনছে যে বাথরুমের ভেতর থেকে আওয়াজটা আসছে। এদের তো রীতিমতো ভয় ধরে গেছে। তুমি ভাবো রাত্রিবেলা রিসর্ট পুরো ফাঁকা, সেখানেতে এরকম বৃষ্টি পড়ছে, এরকম একটা ওয়েদার, ওই রকম একটা পরিস্থিতি, রাত্রিবেলা কেউ ওই এর বাথরুমের মধ্যে থেকে গুনগুনিয়ে কেউ মহিলা কণ্ঠে গান হচ্ছে, মহিলা কণ্ঠে গান আছে। আর গোমানির সবটা মহিলা কণ্ঠেই ছিল, যখন ওই বাবুর মানে বন্ধুর ছেলের বৌমা যখন ছিল, ওটাও মহিলা কণ্ঠেরই গুনগুনানি ছিল, গোগানির একটা আওয়াজ। এইবার ওই গান হচ্ছে, ওরা না, ছেলেটা সাহস করে, বলেন ছেলেটা ডাকাবুকু টাইপের, ছেলেটা সাহস করে খুলে দিয়েছে বাথরুমের দরজাটা, খুলে দিয়েছে, গান বন্ধ, আর গান হচ্ছে না, আবার বন্ধ করে দিয়েছে, বিছানায় এসছে, আবার গানটা কি গান আমি পরে বলছি। গানের সেকেন্ড যে তোমার অন্তরা সেখান থেকে গাইতে শুরু করেছে, মানে গুনগুনানি হচ্ছে। আমার গিয়ে দরজা খুলেছে, কেন সেকেন্ড অন্তরা হচ্ছে এটা আমি বলছি, আস্তে আস্তে যাবো, তখন বুঝতে পারবো যে আমি কেন এইটা সম্বন্ধে বলতে পারলাম। খুলে দিয়েছে আবার দরজা, আবার গান বন্ধ, এরকম করে 2-3 বার বন্ধ করেছে, খুলেছে, আঁচটে গন্ধ কিন্তু ওরা পায়নি, বন্ধ করে দিয়েছে দরজা, আবার এসছে, আবার হচ্ছে, আবার খুলেছে। এরা তো তখন ভয় পেয়ে যাচ্ছে, আর তো ফোন সিস্টেম নেই যে বীরাকে ডাকবে বা কাউকে ডাকবে, আর বৃষ্টি, ভয়ঙ্কর রকমের বৃষ্টি হচ্ছে সেই সময়। ওরা তখন কী করে বললো মেয়েটা তখন বলছে যে তুমি এক কাজ করো যে বাথরুমের দরজাটা খুলে রাখো। খুলে দিতে তোর আওয়াজটা পাওয়া যাচ্ছে না, কোথা থেকে হচ্ছে আওয়াজটা, খুলে দিয়েছে। এবার খুলে দিতে আর কোনো কিন্তু আওয়াজ নেই। আচ্ছা, খুলে দিতে কিন্তু আর কোনো আওয়াজ নেই। এইবার ওরা শুয়ে পড়েছে। রুমের বাইরেই বললাম একটা করিডোর আছে,
ওই করিডরটাতে রাত্রিবেলা ওরা বেশ ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে করিডরের মনে হচ্ছে না কেউ ছুটছে এ মাথা থেকে ও মাথা। সিঁড়ি আছে, সিঁড়ির দিক থেকে শেষ মাথা যাচ্ছে আসছে ওটা সেকেন্ড ফ্লোরে ছিল, যাচ্ছে আসছে। এইবার মানে কটেজ এরিয়া বলতে মানে ওরা নাম দিয়েছে কটেজ, আর ওরা দেখতে বেশ সামনেটাতে বেশ ওই মানে কার্নিসগুলোর ওই সাইডগুলোতে বেশ ওই খট্ট একটা অসাধারণ সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। তুমি দেখে বুঝতেই পারবে না যে ওটা কংক্রিটের দুতলা তিনতলা ফার্স্ট সেকেন্ড ফ্লোর আছে এরকম, তুমি দেখে বুঝতেই পারবে না, মনে হবে যেন মাটি দিয়ে বাঁশ দিয়ে বানানো পুরো ব্যাপারটা, মানে ওপরটাকে ওরা থিম টাইপের করেছে আর কি। তখন ওই করিডরটা দিয়েও কেউ দুমদুম করে ছুটে যাওয়া, যেটাকে বলে দুমদুম করে ছুটে যাচ্ছে, আর যেন মনে হচ্ছে কেউ ছুটছে, যে নুপুরের আওয়াজটা হচ্ছে, ছমছম করে ছুটছে রীতিমতো। মানে নর্মাল কেউ কারোর ফুটস্টেপ পাওয়া যায় নর্মাল নয়, কেন ছুটছে, দুম করে আওয়াজ হচ্ছে। আর যেন তোমার মনে হবে ছুটছে যে মানুষকে দুপা দিয়ে ছুটবে, তো যেন হচ্ছে বল, মানে ভারী লোহার বল জাতীয় যদি গড়িয়ে যায় সেই টাইপের আওয়াজটা, মানে অদ্ভুত টাইপের একটা আওয়াজ। ঘুম ভেঙে গেছে, ভয়, অত জোরে আওয়াজ হচ্ছে, ঘুম ভেঙে গেছে ভয়। তখন মেয়েটি বলছে যে ভয় ওকে বেরোতে দিচ্ছে না, ছেলেটা বলছে আমি বেরিয়ে দেখি, মেয়েটি বেরোতে দিচ্ছে না, বলছে না এখানে একা বেরোও না। ওরা শুয়ে পড়েছে, আবার চুপ করে শুয়ে, সারা রাত্রি ঘুম হয়নি। আর কিন্তু সেই দিনে কোনো প্রবলেম হয়নি, সারা রাত্রির কোনো ঘুম হয়নি। পরের দিন সকালে উঠে বিরাট যখন চা দিতে এসেছে, বিরাকে তখন বলছে যে এরকম ঘটনা করছিল, ওখানে কি গান, এখানে কি কোনো মিউজিক সিস্টেম আছে নাকি, পাশের রুমে কেউ আছে? ওরা মনে করছে পাশের রুম থেকে হয়তো রাত্রের দিকে কেউ এসেছে গেস্ট, তারা হয়তো গান করছে, বা বাথরুম তো মানে রুমের সঙ্গেই হয়, ওরা মনে করেছে ওই দিক থেকে কোনো আওয়াজ আসছে। তা হলেও অন্য রুম থেকে আওয়াজ আসা সম্ভব না, যদি কেউ সাউন্ড স্পিকার বা সাউন্ড সিস্টেমে চালায় তখন ছাড়া কিন্তু সাউন্ড আসা একদমই সম্ভব নয়। তখন বিরা বলছে না তো কেউ তো গেস্ট নেই, আপনারা ছাড়া কেউ নেই এখানে। বলছে আমি এরকম বাথরুমের মধ্যে থেকে এরকম আওয়াজ পাচ্ছি, গান গাইছে কেউ। তখন বিরাও থমকে যায়, বিরার তখন মনে পড়ে যায় সেই আগের বারে যে ঘটনাটা ঘটেছিল। তখন বিরা বলে যে ও মানে অন্য কোনো কারণে হয়েছে, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, ওদেরকে ভোলানোর জন্য, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। আর বলছে যে কি রাত্রিবেলা তোমরা ছোটাছুটি করছো নাকি এখানে এসে? বলছে না তো ছোটাছুটি করেনি, খালি কিছু পড়ছিল বা গড়িয়ে কিছু যাচ্ছিলো এখান দিয়ে, কিছু ঢুকে গেছে বাঁদর বা হনুমান এরকম, ওদের যা মাথায় এসেছে সেটা বলেছে। বিরা বলছে না স্যার তো এরকম তো এদিকে কোনো উপদ্রব নেই, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। ও তখন বুঝতে পেরেছে, বিরাও বুঝতে পেরেছে কিছু একটা আগের বারের মতো ঘটনার একটা প্রবলেম আসছে। বিরা তখন ফিরে যায়। এবার ওরা সাইট সিন করতে বেরিয়ে গেছে, আর ওরাই মানে পরের দিনও থাকবে, তারপরের দিন ওরা চেক আউট করবে। এইবার ও গিয়ে সোজা প্রণববাবুকে ফোন করেছে, বিরা প্রণববাবুকে ফোন করে বলেন স্যার এরকম ওই 6 নম্বর রুমে তো যে বুকিং হয়েছিল, যারা এসছে তাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যে এরকম হয়েছে রাত্রিবেলা, লাইটের প্রথম কেসটা বলেছে, তারপরে এই ঘটনাগুলো হয়েছে, যে লাইট এরকম প্রথম দিনে লাইট হয়েছে। এইবার তখন প্রণববাবু চিন্তায় পড়ে গেছে যে আমার এই 6 নম্বর রুমে কি হচ্ছে, এই 6 নম্বর রুমে এরকম হচ্ছে কেন, তো খুব মুশকিলের ব্যাপার। প্রণববাবু খুব চিন্তায় পড়ে যায়। প্রণববাবু তখন ওনার পরিমণ্ডলের 2-1জনকে বলেন যে এরকম ঘটনা ঘটছে। তখন কোনো তান্ত্রিকের শরণাপন্ন প্রণববাবু গিয়ে হন। সেই ভদ্রলোক বলেন ঠিক আছে আমি যজ্ঞ সব করবো, হ্যাঁ তারাপীঠে যাবো, গিয়ে ক্রিয়া করে দেবো, ওখানে কেউ আপনার হোটেলেতে কেউ প্রেস চালনা করে দিয়েছে, অমুক করেছে তমুক করেছে, হ্যাঁ বলে 1,00,000 টাকা বিল করেছে। 1,00,000 টাকা? হ্যাঁ বিল করেছে। আরে প্রণববাবু তো সেরকম ব্যবসায়ী মানুষ, দেখেছে, এখন তো সেসব চলছে, লাস্টে সব আলোচনা করবো এটা নিয়ে। 1,00,000 টাকা বিল করেছে, যে এরকম আপনার এই প্রবলেম হয়ে যাবে, এখানে প্রেত চালনা করেছে, এই করেছে সেই করেছে, অপদেবতা ভর করে এসেছে। এটা যদি কেউ বলে যে তার রিসর্টে এরকম ঘটনা করছে, স্বাভাবিক কেউ বলবে হ্যাঁ তোমার বাদে ভূত আছে, অমুক আছে তমুক আছে, এখন তো চিটিং বাজে ভরে গেছে জাতি। এবার ওরকম বলে যজ্ঞ করবে এইসব বলেছে। বলেও তারাপীঠে প্রণববাবু গেছেন, প্রণববাবু গিয়ে তারাপীঠ শ্মশানে বসে ওই তার তান্ত্রিকের সঙ্গে যজ্ঞ করেছেন, করে তান্ত্রিক কিছু জিনিসপত্র দিয়েছে, সেই সবগুলো নিয়েছে। আর তান্ত্রিক ওকে বলেছে মানে যে খড়ের যে আঁটি হয়, মানে খড়ের আঁটিকে ওই মানে 1 আঙুল সমেত ওই কেটে 1 বেগ বলে আর কি, 1 বেগদা যেটাকে বলে আমাদের ওই দিককার ভাষায়, ওই সময় ওই খড়ের মানে কেটে নিয়ে বেঁধে নিয়ে ওটাকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা, খড় কেটে ওই সাইজ করে ঠিক এতটা সাইজের হবে খড়, একটা মানে বান্ডিল করে নিয়ে যেতে বলেছে, মানে বেশি নয় এরকম মোটা সাইজের বান্ডিল করে নিয়ে যেতে বলেছে সঙ্গে করে। প্রণববাবু সেরকম জোগাড় করিয়ে কাউকে দিয়ে খড়ের করে নিয়ে গেছে, ওখানে দিয়ে ওই যজ্ঞে আহুতি দিয়েছে, ওই খড়টাকে ঘিয়ে দিয়ে আহুতি দিয়েছে। দিয়ে তান্ত্রিক বলেছে তোমার যা সমস্যা ছিল ওই খড়ের মতো উড়ে চলে গেল। আচ্ছা,
তখন যা যা ছিল ওই খড়ের সঙ্গে খড়ের মতো সব উড়ে চলে গেল। ঠিক আছে, প্রণববাবু খুব নিশ্চিন্ত যে হয়তো আমার সব ঠিক হয়ে গেছে। এবার প্রণববাবুকে আরও কিছু জিনিস দিয়েছে, সেইগুলি ও প্রণববাবু সঙ্গে সঙ্গে ওখান থেকেই গাড়ি নিয়ে একদম ডাইরেক্ট তার রিসর্টে চলে গেছে। গিয়ে ওই 6 নম্বর রুমের বাইরে যে সমস্ত যা যা বলেছিল সেই সমস্ত করে প্রণববাবু সেই দিনটা ওখানে রাত্রিবেলা ছিল, তারপর চলে এসছে। তারপর আবার যথারীতি বুকিং চলছে, 2-1 5 করে বুকিং যেমন মাঝে মধ্যে। আচ্ছা, ওই যে কাপলটা ছিল ওরা ওখান থেকে চলে গেছে, ওদের সঙ্গে আর কিছু হয়নি। ওরা পরের দিন এসে খাওয়া দাওয়া করে সব চলে গেছে, ওরা আর কিছু হয়নি। এইবার যেটা ঘটনা ঘটলো, প্রণববাবুর ছেলে বাইরে থাকে, প্রণববাবুর ছেলে এসেছে, প্রণববাবুর ছেলের বউ এসেছে, প্রণববাবুর ছেলের একটি বাচ্চা আছে, সেও এসেছে, মানে বাচ্চা মেয়ে, প্রণববাবুর মানে নাতনি আর কি। মেয়েটা ওই 5-6-এ পড়ে। প্রণববাবুর ছেলে তারাও সবাই এসছে। এবার যে বাবা রিসর্ট নিয়েছে, ওই রিসর্ট নেওয়ার পর থেকে ওরা তো আসেনি এখানে, তাহলে বাবাকে বলে যে বাবা তাহলে আমরা একটু রিসর্ট থেকে তুমি নিয়েছো, দেখে আসি কেমন রিসর্ট নিয়েছো, একটু দেখে আসি। ওরা 3 জনে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, রিসর্ট ওখানে যাবে। ওরা বিরাটকে খবর দিয়েছে মালিকের ছেলে আসছে, মানে বিরাট ব্যাপার। ওই আর 6 নম্বর রুমেই থাকবে, 6 নম্বর রুমের সাথে বেস্ট রুম, ওর ছেলেও জানে 6 নম্বর রুমেই থাকবে। আর প্রণববাবুও জানে তো আর কোনো সমস্যাই নেই, কোনো অসুবিধে কিছু হবে না। উনি তো কোনো রকমই বাধা দেননি, কারণ মাথাতেই আসেনি, একটা কাজ করেছে, তান্ত্রিক ক্রিয়া করে দিয়েছে, কোনো ভয় নেই আর, স্বাভাবিক একটা সাহস পেছে গেছে। তারপরে আর 2-1টা বুকিং হয়েছে, 6 নম্বর রুমে 2-1 ছিল বন্ধুবান্ধব, তারাও ছিল, কোনো অসুবিধা কিছু হয়নি। এইবার তখন ওই প্রণববাবুর ছেলে ওরা গিয়ে ওঠে, দুপুরের মধ্যে ওরা পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেয়। নিজেদের ওখানে থাকবে, এখন অনেকদিন থাকবে, কিছুদিন, ও তো কোনো ব্যাপার নয়, নিজেদের রিসর্ট। এবার প্রণববাবুর ছেলে সন্ধ্যেবেলা বলে ওদেরকে যে বারবিকিউ করতে বলে দিয়েছে। আর ওই আরও সব নানা রকমের, এই যে বলছিলাম বিভিন্ন রকমের পাওয়া যায় নানা রকমের আইটেম, ওই সব বলেছে করতে। আর সেই দিন আরও 2টো ফ্যামিলি, সম্ভবত আরও 2-3টে ফ্যামিলি ওই দিন রিসর্টে বুক ছিল অন্যান্য রুমে। এইবার হয়েছে কি, ওই করিডরটাতে কিন্তু কেউ ছিল না, মানে 6 নম্বর রুমের যে কটা রুম ছিল, 3টে পরপর রুম ছিল, ওই পরপর 3টে রুমের মধ্যে 6 নম্বর রুমের শুধু ওই প্রণববাবুর ছেলে বৌমা আছে। আর নিচের ফ্লোরেতে বাদ বাকি আরও 2-3টে যা বুকিং হবে, সম্ভবত 2-3টেই হবে, তারা নিচের এটাতে রয়েছে, ফ্লোরে রয়েছে। এবার ওরা বারবিকিউ করে দিয়েছে, বারবিকিউটা করে এবার রুমে দিয়ে গেছে ওদেরকে। বারবিকিউ করে এবার খেতে যাবে, এই বারবিকিউটা থেকে মানে মনে হচ্ছে যে মানে যখন ডেড বডি পোড়ানো হয় শ্মশানেতে, কাঠ দিয়ে যে পোড়ানো হয়, যে মানুষ পোড়া, যে চামড়া পোড়া যে গন্ধ, সেই গন্ধ বেরোচ্ছে বারবিকিউ থেকে তার বারবিকিউ চিকেনটা থেকে, মানে অদ্ভুত রকমের, মানে ওই চামড়া পোড়া গন্ধ, মানে ওরা বমি করে ফেলবে একটা গন্ধ, মানে অদ্ভুত একটা গন্ধ, চামড়া পোড়া যে গন্ধটা হয় একটা। আমি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি কোন কীটা, বারবিকিউ একটা অবশ্যই শ্মশানের বাইরে গেলেই ওই গন্ধটা পাওয়া যায়। হ্যাঁ, এবার ওই পোড়া গন্ধটা ওরা পাচ্ছে। এবং যখন একদম ডেড বডি যখন কাঠে পোড়ানো হচ্ছে, সেই সময়কার যে একটা পোড়া গন্ধ, একটা এই কিছুটা পুটকা গন্ধ মেশানো একটা পোড়া গন্ধ বেরোয়, যেটা সেই গন্ধ কিন্তু ওই বারবিকিউ থেকে বেরোচ্ছে। মানে ওরা অসুস্থ হয়ে যাওয়ার জোগাড়, সঙ্গে সঙ্গে ওরা না বিছানা থেকে উঠে পড়ে, উঠে যখন বিরাকে ডাকে, বিরা তাড়াতাড়ি এসো, এখানে কি মানে বারবিকিউটা তুমি গন্ধ পাচ্ছ কোনো? বিরা কোনো গন্ধ পাচ্ছে না। আচ্ছা, বিরা গন্ধটা পাচ্ছে না, বিরা কোনো গন্ধ পাচ্ছে না। আচ্ছা, বলছে কয় তো স্যার, কোনো তো নর্মাল লেবু টেবু দিয়ে সব সার্ভ করেছে, না স্যার তো ঠিকই আছে, কোনো রকম কোনো গন্ধ পাচ্ছি না। আমি পাচ্ছেন? ও এবার শুঁকতে, মানে প্রণববাবুর ছেলে শুঁকতে যাচ্ছে, ওর নাম সতীশ, শুঁকতে যাচ্ছে, আবার গন্ধ ও পাচ্ছে, বলছে তো আমি পাচ্ছি, তুমি পাচ্ছ না। ছেলে ওর বৌমাও, মানে প্রণববাবুর বৌমাও পাচ্ছে, সতীশের বউ, সেও গন্ধ পাচ্ছে, বলছে তো আমরা পাচ্ছি, তোমরা পাচ্ছি না, তুমি এটাকে নিয়ে যাও, আগে খাবো না আমরা। তখন এ নিয়ে চলে গেছে, বিরা নিয়ে চলে গেছে। ও গিয়ে বিরা তো নিজের কোনো গন্ধই নেই, সুন্দর জিনিস, ওরা বিরা ওই 2-4 জন ছিল, ওরা খেয়ে নিয়েছে। আচ্ছা, ওরা খেয়ে নিয়ে ও কিছুই বুঝতে পারেনি, নর্মাল ফিলিংস হচ্ছে, যেমন হয় সেরকম স্বাভাবিক ছিল। এরা আর খায়নি। রাত্রিবেলা ওদের চিকেন রুটি এসব খাবে বলেছিল, ওরা চিকেনটা বললাম চিকেন খাবো না, তুমি আমাকে নর্মাল কোনো তরকারি দিয়ে আমাকে রুটি দাও। ওরা রুটি রাত্রিবেলা ওই নর্মাল খেয়ে যাচ্ছে। এই গন্ধটা পেয়ে স্বাভাবিক, এটা এরকম বারবিকিউ এসছে, মানে কারোর সঙ্গে ঘটলে তারা সারা জীবনের মতো বারবিকিউ খাওয়া বন্ধ হয়ে যাবে যদি এরকম গন্ধ পায়। যখনই খেতে যাবে তো মনে পড়ে যাবে ওই গন্ধটা। ওরা আর রাত্রে চিকেনটা পর্যন্ত খেতে পারলো না, এমনই একটা ঢুকে গেছে। এবার ওর ছেলে বৌমা আবার গিয়ে রাতে ডিনার করেছে, শুয়ে পড়েছে। এইবার রাত্রিবেলা বাথরুম থেকে আবারও ওই গান শুরু হয়। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত একটা, মহিলা কণ্ঠে গুনগুনানি শব্দে গাইছে, রাঙিয়ে দিয়ে যাও গো আমার যাওয়ার আগে যে গানটা আছে, রং যেন মোর মর্মে লাগে, আচ্ছা, ওই গানটা গাইছে
গুনগুনিয়ে কেউ গাইছে, কোনো একটা মহিলা কণ্ঠে গুনগুনিয়ে খুব আস্তে শোনা যাচ্ছে। পূর্ণবাবুর ছেলে বৌমা ওরা তো মানে ওই ধরনের নয় যে নেশা করে থাকবে বা কিছু, ওরা ওই সব কিছু নেশা টেশা করেও নি। বাচ্চা আছে তো সঙ্গে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। ওরা পূর্ণবাবুর ছেলে গিয়ে বাথরুমের কাছে গিয়ে শুনছে চারিদিক, রুম থেকে বেরিয়ে পড়েছে, কোনো রকম কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, বন্ধ হয়ে যাচ্ছে। ও যখনই বিছানা থেকে উঠে নামছে বন্ধ হয়ে যাচ্ছে। এইবার বিছানায় গিয়ে শুচ্ছে, আবার চালু হয়ে যাচ্ছে। ও সঙ্গে সঙ্গে বীরাকে রাত্রিবেলায় ডাকে, বীরাকে রাত্রিবেলায় ডাক করে, যায় গিয়ে ওখানে গিয়ে বীরাকে ডেকে এনে, চলো তো এখানে কিসের আওয়াজ হচ্ছে শুনবে চলো। বীরা তখন ওর পূর্ণবাবুর ছেলেকে বলে যে আপনার স্যারও জানেন যে এরকম এই রুমটা থেকে এরকম একটা হয়। আগের দিন একজন প্রথম দিন একজন এসেছিলো আপনার মানে স্যারেরই বন্ধুর ছেলে এবং তার ওয়াইফ। ও তখন সতীশের মনে পড়ে গেছে, বলছে হ্যাঁ হ্যাঁ ওরা এসেছিলো, ওরা তো অসুস্থ হয়ে গেছিলো। বলছে হ্যাঁ এরকমই গোমানির কোনো একটা শব্দ বাথরুম থেকে পেয়েছিল, তার সঙ্গে সঙ্গে রক্তমাখা পলাশ দেখতে পেয়েছিল ওরা। এবং তারপরেও দুজন এই কিছু মাস আগে তারা এসেছিল, তারা তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, বিভিন্ন রকমের গান শুনতে পেয়েছে তারা। তখন বীরা আসে, বীরা এসে কিন্তু কোনো শুনতে পাচ্ছে না, কিছু হয়নি আর। এইবার তখন এ বলে যে তুমি তাহলে আমাদের রুমটা চেঞ্জ করে দাও। বীরাকে বলে যে তুমি অন্য রুম একটা খুলে দাও আমাদেরকে। বলে স্যার নিচের একটি রুম ফাঁকা আছে, বাদ বাকি রুমগুলো ভর্তি আছে, আমি নিচের রুমটাতে তাহলে ওই আরও তো গেস্ট যেহেতু আছে আপনার কোনো অসুবিধা হবে না, তাহলে নিচের রুমটাতে থেকে যান ওখানেতে, কিন্তু অসুবিধা হলে আর আমি তো নিচে থাকলে আরও বেশি আমি শুনতে পাবো, আর ফোন করবেন। বলে আবার ঘুম থেকে বাচ্চাটাকে তুলে একটা হ্যারাসমেন্ট হচ্ছে, নিজেদের জায়গায় এসে নিজেদের এতে যদি এরকম ফেস করতে হয়, বিরক্ত লাগছে একটা যে কী হচ্ছে এরকম করে। ওরা নির্দ্বিধায় অন্য রুম খুলে দিয়েছে, বীরা নিচের রুমে গিয়ে ওরা ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালবেলা বীরা নেই, বীরাকে মানে চাটা দেবে, বাদ বাকি আরও রুমের গেস্ট আছে, যেহেতু মালিকের ছেলে ওরা একটা আছে, সবার সঙ্গে কথা বলছে যে আপনাদের এসে কেমন লাগছে। 7টা 7:30 বেজে গেছে, তখনও কিন্তু কোনো চা আসছে না। বীরার মা অনেকক্ষণ পর রাত্রিবেলা সকালবেলা অনেকক্ষণ পর এলো, বীরা মা ছিল না রাত্রে, তখন বলছে যে বীরাকে এরকম হসপিটালে ভর্তি করতে হয়েছে। বীরা ভোরবেলা থেকেই বীরার বমি এবং পটি হচ্ছে, রক্ত বেরোচ্ছে বমি এবং পটি দিয়ে। এবং শুধু বীরারই নয়, বীরার সঙ্গে যে আরও একটি ছেলে ছিল ওরাও, ওই ছেলেটিরও শরীর, যারা চিকেন খেয়েছিল, যারা বারবিকিউ চিকেনটা ওরা দুজনে খেয়েছিল, রক্ত বমি এবং বমির সঙ্গে রক্ত উঠছে। ওই ছেলেটার কিন্তু রক্ত হয়নি, ও জ্বর, প্রচুর জ্বর, দুজনে এতটাই জ্বর মানে সাঙ্গা উঠতে পারছে না। ওই ছেলেটাকে হসপিটালে ভর্তি করতে হয়নি, বীরাকে ভর্তি করতে হয়েছে। তখন এই চিন্তায় পড়ে গেছে, তাই নাকি এরকম গ্রামীণ হসপিটাল যেখানে গেছে, ঠিক আছে আমি একটু পরে গিয়ে একবার দেখা করে আসবো ওখানে এখন কেমন আছে। বীরার মা তো কান্নাকাটির মতো পরিস্থিতি যেরকম হচ্ছে, ওই তুমি চিন্তা করো না, ওর কিছু হলে আমরা যেহেতু আমাদের স্টাফ, আমি দরকার হলে কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো, বাবার সাথে কথা বলছি, আপনি চিন্তা করবেন না। এবার বলে আপনি একটা কাজ করুন, ওকে কিছু করার নেই, গেস্ট আছে তাদেরকে তো একটা করতে হবে, গেস্টও কনসিডার করছে, একটু চা করে দিন শুধু তোমাদেরকে, একটুখানি চাটা করে দিন। বীরার মা তখন গিয়ে একটু চা করে দেবো, আমি যাচ্ছি বলে ভদ্রলোক মানে সতীশ পূর্ণবাবুর ছেলে ওর বাবাকে জানায় যে এরকম ঘটনা ঘটেছে, বীরা এরকম অসুস্থ হয়ে গেছে কোনো কারণে, আমি আবার দেখতে যাচ্ছি বলে বীরাকে দেখতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে ড্রাইভারকে নিয়ে চলে যায় ওই গ্রামীণ হসপিটালে। ওখানে গিয়ে দেখে বীরা অ্যাডমিট আছে, ডাক্তারের সঙ্গে কথা বলে যে কী অবস্থা না অবস্থা, বলছে না ঠিক হয়ে যাবে, এটা কোনো কারণে কোনো ফুড পয়জনিং বা এরকম একটা কোনো কারণে এরকম একটা হয়েছে, ঘটনা ঠিক হয়ে যাবে বলে বীরা একদিন ওখানে ভর্তি ছিল, তারপরে চলে এসছে, বীরাকে ছেড়ে দিয়েছে। এবার যেদিন বীরা ফিরে আসে, বীরা এসে রেস্টে পুরো আছে, বীরার রিসর্টে আসেনি, বীরার ওই একটা ভাইকে পাঠিয়ে দিয়েছে, পড়ার একটি ছেলে আরও একটি ছেলে জয়েন করেছে, তারা এসে এবার দেখাশোনা করছে। বীরা তোকে পুরো ছুটি দিয়েছে এখন, যেহেতু ওরকম একটা ঘটনা ঘটেছে, বীরার পুরোপুরি ছুটি। এবার সতীশ আছে, ওরা চিন্তা করছে যে কী হচ্ছে ঘটনাটায়। তখন বাবাকে বলে বাবা তো এরকম ঘটনা করছে, বাবা তখন চিন্তা করে যে আমি তো অলরেডি এত টাকা খরচা করে এই সমস্ত জিনিস ঠিক করানো হলো, এত কিছু ক্রিয়া করানো হলো, তারপরেও কেন এরকম হচ্ছে, তারপরেও কেন ঠিক হচ্ছে না, এটাকে দেখতে হবে। তখন ওখানে এই বীরার মা ওই সতীশকে বলে যে বাবা এরকম আমি একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলুন। বলছে যে এখানে আমাদের একজন আদিবাসী তন্ত্র চর্চা করে, তাকে কি একবার এখানে ডাকবে তোমরা এইসব করে। সতীশের খুব যে এইসবেতে বিশ্বাস আছে তা নয়, কিন্তু যে ওই জায়গায় গিয়ে যে প্রবলেম ফেস করছে, বলছে ঠিক আছে আমি একবার বাবার সঙ্গে কথা বলে আমি একবার জানাবো। তখন সতীশ ওর বাবাকে ফোন করে যে বাবা এরকম একজন বলছে আদিবাসী, তো বাবা বলছে যে আমি তো অলরেডি একটা করেছি, ঠিক আছে দেখ, যখন বলছে ওখানকার যেহেতু ব্যাপার, ওখানকার লোকাল কাউকে একজন দেখানো উচিত। এটা ওখানকার পুরুলিয়া। ওকে, যেহেতু বীরার মা বলছে আর কি। তখন ভদ্রলোককে বীরার মা
ডেকে নিয়ে আসে। আর ওই ভদ্রলোক আবার সন্ধ্যেবেলা ছাড়া কোথাও যান না, সন্ধ্যেবেলাতে আসবেন বলেছেন। তো উনি এসছেন কালো একটা কালো লুঙ্গি পরে, একটা এমনি শার্ট পরে, হাতে একটা ঝোলা টাইপের নিয়ে উনি এসছেন, কালো টিপ পরে উনি এসছেন। আর ওনার যে জুতোটা উনি পরেছেন এই খড়ম টাইপের জুতো, খড়ম টাইপের, ঠিক আছে, পুরো খড়মও নয় আবার এমনি জুতোও নয়, কিছুটা ওই টাইপের এক ধরনের জুতো পরেছে। আর দেখেই বোঝাচ্ছে কাঠটার দিয়ে বানিয়েছে, নিজে বানিয়ে পড়া। আর জুতোটা দেখে মনে হয় যেন আগুনে পুড়ে টাইপের যাওয়া, হালকা যেন পুড়ে গেছে এরকম টাইপের যাওয়া। ওটা বলছি, ওটা পুরো টাইপের যাওয়াটা রহস্যটাই পরে বলছি। অনেকগুলো আমি পরে বলছি হয়ে আছি, সেইগুলো সব আমি লাস্টে গিয়ে বলবো। এবার ওই ভদ্রলোক এলেন, এসে সব দেখে শুনে সমস্ত কিছু ঝাড়ফুঁক সব কিছু করে দিলেন। করে দেওয়ার পর বললেন যে আর কিছু হবে না, আমি যা ক্রিয়া করে দিচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি আমাকে মোটামুটি 400-500 টাকা দাও। এখন একটা মুরগি বলি দিতে হবে, মুরগি বলি দিতে হবে, ওদের কোনো সিস্টেমে আছে কিছু একটা মুরগি বলি দেবে আর কি, দিতে হবে। আমি ওটা নিয়ে গিয়ে আমার যে ওদের পাহাড়ের কোনো জঙ্গলেও কাজ করে, আজকে রাত্রি, সেই দিন ছিল সম্ভবত মঙ্গলবার, বলে আজকে রাত্রি আমি ওই কাজটা ক্রিয়াটা করব, মুরগি কিনতে হবে, তাই জন্য তুমি দাও। বললো সঙ্গে সঙ্গে 400-500 টাকা কি এমন ব্যাপার, দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভদ্রলোক গিয়ে সেখানে ওই মুরগি বলি টলি দিয়ে ওই সমস্ত ক্রিয়াকর্ম সব করেছে। করে ওই যে মুরগির রক্তটা ওরা রেখে দিয়ে ওরা কি সমস্ত জিনিসপত্র করে আর ওই সব জল টলে মিশিয়ে একটা জল করে দিয়েছে, বলেছে এটা ছেটাবে চারদিকে রিসর্টে। মুরগির রক্ত মেশানো জল, হ্যাঁ মুরগির রক্ত বলি যে ক্রিয়াটা করেছে, মুরগিটাকে যে বলি দিয়েছে, দিয়ে ওই রক্ত মেশানো জল টল এই সমস্ত জিনিসটা একটা দিয়ে একটা শিশিতে দিয়ে পাঠিয়ে দিয়েছে বিড়ার মাকে দিয়ে, যে এটাকে পুরো রিসর্টটায় তোমরা ছড়াবে। ও ছড়াতে আরম্ভ করেছে, ছড়ানো মানে যেদিন ছড়ানো শুরু করেছে সেই দিনই কিছুক্ষণ পরেই মিটার বক্স বাস্ট, ওখানে পুরো রিসর্ট অন্ধকার হয়ে গেছে। মিটার বক্সের ওখান থেকে শুরু হয়েছে, ইলেকট্রিশিয়ান, বিড়াই তো মেন পরিচালক, বিড়া অ্যাকচুয়ালি ধরতে গেলে ম্যানেজার টাইপেরই, সবটাই সামলাতো, মানে এর আগের যে ছিল তারও সময় থেকে সামলাতো, এর সময় থেকে সামলাতো। কিন্তু বিড়া কিন্তু একটা জিনিস, কিন্তু মানে বিড়া এবং বিড়ার মা সবটাই ওরা চুপচাপ ছিল, সব কিছু মুখ বন্ধ করেছিল, ওরা কিছু বলেনি, ঘটনা চুপ করে গিয়েছিল, বলেনি। সেটা আমি বলছি কেন বলে, কি আমি আন্দাজ করতে পারছি একটা পাথ হিস্ট্রি ওরা জানতো এবং ওরা অভিনয় করছিল অনেকটা হবে যে কিছু হয়নি বা কিছু নেই, এরকম হচ্ছে অবাক কাণ্ড। আলটিমেটলি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু বিড়া অবগত, এই সমস্ত বিড়া এবং বিড়ার মা সেগুলো নিয়ে অবগত। আচ্ছা, বিড়া অবগত। এইবার কিন্তু যে বারবিকিউ খেয়ে ফেলাটা ওর বিরাট বোকামি ছিল, মানে সব কিছু জেনে শুনেও বোকামি করে ফেলেছিল, লোভে পড়ে, যাকে বলে এটা কি হবে, কিছু তো পাচ্ছে না, আর ও তো গন্ধও পায়নি, ওটা বোকামি ছিল। মিটার বক্স ওরম হয়েছে, বিড়া অসুস্থ শরীর নিয়েই এসে ওই ইলেকট্রিশিয়ানকে ডেকে নিয়ে এসে সমস্ত ঠিক করা হয়। পরদিন আবার ওই জল ছিল না, এর মাঝখানে কিন্তু গেস্ট আসছে যাচ্ছে 6 নম্বর রুম আর খুলে দেওয়া হয়নি কাউকে, 6 নম্বর রুম বন্ধই ছিল। এবার 6 নম্বর রুমটাতেও ওই মুরগির ওই যে বলি দেওয়া ওই আদিবাসী তন্ত্রের জল করেছেন আর কি। এবং আমি এর মধ্যে বলে রাখি, আদিবাসী তন্ত্র কিন্তু খুব, যদি সেইভাবে যে সমস্ত সাধক হয় আদিবাসী তন্ত্রে, কিন্তু খুব মারাত্মক এবং শক্তিশালী জিনিস হয়, এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ হয়। সেটা যদি কেউ খারাপ দিক থেকেও করে বা যেটা খুব ভালো করার জন্য করে, যে কোনো দিকেও আদিবাসী তন্ত্র ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যে কোনো কাজে। এবং আদিবাসী তন্ত্র দিয়ে মরণক্রিয়া যদি কেউ করে তার পুরো লাইফ শেষ। তো এই রকম ক্রিয়া ওখানেতেও করে। এবার ওই যে সাধক, যে আদিবাসী তন্ত্রক্রিয়া যে করেছিল, সে সাধক ভালো করতে গিয়ে একটুখানি গুলিয়ে ফেলেছিল ব্যাপারটাকে, কারণ ওরা করা উচিত হয়নি ওরকমভাবে দূর থেকে বাইরে যে কোনো কাউকে ছড়ানো বা কিছু। ও যেটাকে ভেবেছে যে অপদেবতা কিছু হচ্ছে যার কারণে হচ্ছে, ওটা ছড়ালেই বোধহয় সব দূর হয়ে যাবে, এমনটা তো নয়। সিস্টেম আছে, সবটারই একটা সমস্ত বিষয়ের একটা সিস্টেম আছে। তো ওই সমস্ত ছড়াতে এর প্রণববাবুর ছেলে এবং ওখানে আছে। আর সেই দিন কিন্তু কোনো বুকিং ছিল না, এমন একটা দিন মিটার বক্স বাস্ট করেছিল, সেটাও সলভ হয়ে গেছে। মাঝখানে 2-1 দিন প্রণববাবু ছেলে ওরা ওখানে আছে, 1-1.5 সপ্তাহের জন্য ওখানে ছিল। প্রণববাবু বললেন যে আমি আসছি, 2-1 দিনের মধ্যে আমিও আসছি। ওরাও স্টে করে গেছে ওখানে। সেই 1-2 দিন কিন্তু কোনো রকম কোনো বুকিং নেই, বুকিং হয়নি, ফাঁকাই আছে। প্রণববাবুর ওই যে ম্যানেজার আর কি বিড়া, তো বিড়ার মা এসে মাঝে মধ্যে এসে ওদের রান্নাটা করে দিয়ে যায়, খেতে দিয়ে যায়, আবার চলে যাবে। আর যেহেতু ওরা দুজন আছে, নিজেরাই সব কিছু করে না, দেখাশোনা করে, নিজেদের জিনিস জায়গা, নিজেদের রিসর্ট, কোনো অসুবিধা হয় না। রাত্রিবেলা ও শুয়েছে, নিচের রুমেতে শুয়েছে। ও শুনতে পাচ্ছে, নিচের রুম থেকে শুনতে পাচ্ছে ওপর তলায় 6 নম্বর রুমের ওখানে কেউ চিৎকার করে করে গানটা গাইছে জোরে জোরে।
6 নম্বর রুমের ওখান থেকে জোরে জোরে। সারা রিসর্টে কেউ নেই, সারা রিসর্টে কেউ নেই। বুকিং তো চলছিল। ওই দুদিন তো বললাম না, দুদিন কোনো বুকিং হয়নি, যে বাস হয়ে যাওয়ার বাস হয়ে যাওয়ার পর দুদিন করে বুকিং হয়নি, কেউ তো নেই। বিরাও নেই, বিরার মা রান্না করে দিয়ে রাত্রে ডিনার করে দিয়ে চলে গেছে, খেতে দিয়ে চলে গেছে। শুধু সতীশ রয়েছে। সতীশ ওর ছেলে, ওর ওয়াইফ আর ওর বাচ্চাটা। এবার রাত্রিবেলা ওরকম জোরে জোরে আওয়াজ হচ্ছে, গান হচ্ছে। সতীশ বাইরে বেরিয়ে পড়েছে, বাইরে বেরিয়ে ফাঁকা মানে থেকে উঠোন যেটা আর কি, সেখান থেকে ওপরে এরকম দেখছে যে কিছু হচ্ছে, কিছুই দেখতে পাচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছে না। অথচ গানের আওয়াজটা কিন্তু হয়েই যাচ্ছে, মহিলা কণ্ঠে যে গানের আওয়াজটা ছিল একই গান, ওই একই গান, একটাই গান, মহিলা কণ্ঠের গানের আওয়াজটা হয়ে যাচ্ছে। এইবার সতীশ হঠাৎ করে মানে শুনছে ওর ওয়াইফ যে ঘরে আছে নিজের তলায়, ওর ওয়াইফ জোরে চিৎকার করে উঠেছে, আচ্ছা কোথায় গেলে তাড়াতাড়ি এসো, কোথায় গেলে তাড়াতাড়ি এসো। সতীশ সঙ্গে সঙ্গে একে উপরে গান হচ্ছে, তারপর নিচে স্ত্রী চাইছে কী করবে, ঠিক স্ত্রীর দিকে মানে ছুটেছে, ঢুকেছে। ঢুকেই ও দরজা খুলে, দরজাটা খোলাই ছিল, ঢুকে ওর বউর চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড় ভয়েতে বলছে এই মানে একজন কেউ এখানে উঁকি মেরে চলে গেল, একজন কেউ। কোথায়? ওই রুমেতে। বলছে আমি তো বাইরেই রয়েছি, তোমাকে এখানে উঁকি কে মারবে? বলছে তুমি তো উঁকি মারবে? বলছে না, একটা বিভৎস একটা চেহারা একজনকে উঁকি মেরে, এইভাবে উঁকি মেরে আমার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল। বলছে আমি তো দরজার দিকে তাকিয়ে আছি, দরজার দিকে, যে তুমি বাইরে বেরিয়েছো, গানের আওয়াজটা ও শুনতে পাচ্ছে। বলছে ওরকম তুমি বেরিয়েছো, আমি তো তাকিয়েছি দরজার দিকে, তুমি কখন আসবে? আমার ওটা মনের ভুল না কিছু না, এক বিভৎস চেহারা এরকম মানে কেউ মুখ, মানে ঘরের কোথা থেকে উকিটা মেরেছে? দরজা থেকে, বাইরে থেকে। আচ্ছা, আর উঠোনেই কিন্তু সতীশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সতীশ তো ওপরে তাকে দাঁড়িয়ে আছে, যে দেখছে কি হচ্ছে, উঁকি মারছে ওপর থেকে, ওপরে ওটা সাহস করছে না যে গান হচ্ছে ওপর থেকে। এবার রীতিমতো এরা যখন এই ঘটনাটা ঘটলো, সতীশ দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়ে ভেতরে ঢুকে পড়েছে, রীতিমতো ভয় পেয়ে আছে, ভীষণভাবে ভয় পেয়ে আছে। এইবার বাচ্চাটাও ঘুম থেকে চেঁচিয়েছে, তো ওর মা মানে সতীশের বউ চেঁচিয়েছে, বাচ্চাটাও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে বলেছে খিদে পেয়েছে, কী হবে, ওকে ওই দুধ গরম করে খাওয়াবে আর কি, গরম দুধ। 5-6 পরে ওর গলা একটু ব্যথা ছিল, সেই সময় ঠান্ডা লেগে গেছে, দুধ খাবে রাত্রিবেলা, খিদে পেয়েছে বলছে, কি খাবে তখন সেই সময়? দুধ। আর কিচেন এরিয়া যেতে হবে অনেকটা, বললাম না ওদের কিচেন এরিয়া একটু দূরে হেঁটে যেতে হবে। বলে ওরা তিনজনেই ওই বাচ্চাটাকে নিয়ে, সতীশ জড়িয়ে ধরে আছে, ওর বউ আগে ওই লাইট নিয়ে ওই কিচেন এরিয়ায় গিয়ে দুধ গরম করবে ওখানে, ওই দুধ সঙ্গে করে ওখানে ফ্রিজে ওদের রাখা আছে, ওখানে যেহেতু বাচ্চাটা আছে, ওই বিরার মাই দুধ জোগাড় করে দিয়ে যেত, ফ্রিজ থেকে দুধ বার করে দুধ গরম করছে। সেই সময় তখন বাচ্চাটা বলে যে বাবা আমার বাথরুম পেয়েছে, আমাকে একটু বাথরুমে এনেছো। তখন সতীশের বলছে ঠিক আছে তুমি ওকে নিয়ে যাও বাথরুমে, বাথরুম করবে, তুমি ওকে একটু নিয়ে যাও ওকে বাথরুমে, আমি এখানে কোনো অসুবিধা নেই। সতীশ বারবার বলছে তোমার কোনো অসুবিধা নেই তো, কোনো অসুবিধা কিছু আর কিছু তো হয়নি, গানও বন্ধ হয়ে গেছে। এবারে সতীশের বউ ওই দুধ গরম করছে, আর ওই সতীশ তখন বাচ্চাটাকে নিয়ে হেঁটে আবার এসে অনেকটা দূরে এসে রুমেতে ঢুকে ওর বাথরুম মানে মেয়েটা বাথরুম করছে। এইবার ও যে মেয়ের বাথরুম হয়ে গেছে, এবার বাথরুম করিয়ে নিয়ে এসে সতীশ যখন ওই রান্নাঘরের দিকে দেখছে, তখন ওখানে দেখছে ওর স্ত্রী পুরো ওই ফ্লোরেতে পড়ে আছে, আর গ্যাসের আগুনটা মানে দুধটা উঠতে গিয়ে পুড়ে, আর পোড়া মানে ওই দুধ পোড়ার যে গন্ধ চারদিক ভরে হচ্ছে, আর আগুনটা দাউ দাউ করে গ্যাস থেকে ধরতে শুরু করেছে। ওর সঙ্গে সঙ্গে ওকে ধরে বাচ্চাটাকে সামলাবে না, ওকে সামলাবে না, ওর অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। কী হলো হঠাৎ করে এরকমভাবে পড়ে আছে, দেখছে যে না জ্ঞান আছে, মানে মারা যায়নি, মানে তার পাস চলছে। ওর সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করেছে, করে ওকে ঠান্ডা জল টল দিয়ে ও জ্ঞান ফিরিয়ে এনেছে। বউ বলছে যে জ্ঞান ট্যান ফিরিয়ে এনে ওকে বাচ্চাটাও কত মানে ভাবো, বাচ্চাটা কত 5-6 পরে কত বড়, সে বাচ্চাটাও তো ভয় পাচ্ছে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, বাচ্চাটা পেছু পেছু যাচ্ছে, ওর মাকে মানে বাচ্চাটা সতীশ ওর বউকে কোলে করে তুলে নিয়ে বিছানায় নিয়ে যাচ্ছে। কবে না ভাবো তো, অসহায় পরিস্থিতি না একটা এরকম, ওই পরিস্থিতি নিয়ে গিয়ে বিছানা দিয়ে ওকে শুয়ে জল টল দিয়ে ওকে ঠিকঠাক করে, এবার সতীশ যে অজ্ঞান হয়ে মানে ওর বউ যে অজ্ঞান হয়ে গেছে, ও যে যাবে ওকে একটু গরম জল বা গরম দুধ এনে ওকেও খাওয়াবে, একা তো যাওয়ার ভরসা পাচ্ছে না। রাত্রিবেলা হয়ে গেছে, ও তখন বাধ্য হয়েই বীরাকে ফোন করে যে বীরা এখন খুব পরিস্থিতি এরকম খারাপ হচ্ছে, আমার ওয়াইফ এরকম অসুস্থ হয়ে পড়েছে, এরকম একটু কাউকে তোমার মা বা কাউকে একটু তুমি এখানে পাঠাও, মানে প্রয়োজন আর কি বিষয়পূর্ণভাবে, নাহলে মুশকিলে পড়বা। সেই সময় সেই মুহূর্তে তখন বীরা বলে ঠিক আছে স্যার আপনি চিন্তা করবেন না, আমিও যাচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি বলে বীরা ওর মাকে নিয়ে আসে, এসে ওই গরম দুধ করে দেয়, যেহেতু অজ্ঞান হয়ে গেছিলো, একটু গরম দুধ খাওয়ায়, বাচ্চাটাকেও খাওয়ায়, খাইয়ে এবার বীরাকে তখন সতীশ বলছে আচ্ছা বীরা তুমি এবার কী পরিস্থিতি হচ্ছে তুমি একটু আমাকে বলো।
বীরা কিন্তু তখনও কিছু বলেনি। বলছে স্যার আমরাও তো বুঝতে পারছি না যে কী হচ্ছে না হচ্ছে। হ্যাঁ ওরা কেন বলেনি হচ্ছে রুটি চলে যাবে যদি বন্ধ হয়ে যায়, একটা তো ওদের কী করবে আর চাষবাস করতে হবে, আর চাষবাসও যে খুব একটা ওখানে যে বিরাট কিছু হয় তা তো নয়, কী করবে কীভাবে সংসার চালাবে, সেই কারণে ওরা চুপ করে আছে যে স্যার কী হচ্ছে কিছুই নয়, এরকম কিছু নয়। তো বলছে কিছু নয়, যা চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য। তারপর কিছুক্ষণ মানে গেছে, স্ত্রীকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছে, একটু ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালবেলা তখন ওর স্ত্রীকে বলে যে তুমি অজ্ঞান হয়ে গেছিলে কী করে। সতীশ ওর স্ত্রীকে জিজ্ঞাসা করছে, জ্ঞান ফিরে এসছে, জ্ঞান তো রাত্রি ফিরে গেছে। ও জিজ্ঞাসা করছে যে এবার ঠিকঠাক হয়ে একটু চাটা খেতে খেতে জিজ্ঞাসা করছে যে তুমি ভয় পেয়েছিলে কী করে। তখন সতীশের বউ যেটা বললো সেটা শুনে যে কারুর লোম খাড়া হয়ে যাবে। কি দেখেছিল? সতীশের বউ তো কিছুক্ষণ আগেই একজন উঁকি মেরে, এরকম বিভৎস চেহারার একজন মহিলা মুখ দেখেছে, যার দরজা দিয়ে উঁকি মেরে গেছে। এবার সতীশ যখন ওর মেয়েকে নিয়ে চলে এলো, তারপরেই ও তো দুধ গরম করছে, সেখানে দুধ গরম করে শুরু করেছে। স্ত্রী বলছে হঠাৎ করেই দেখি একজন পিছনে, মানে ওই যে বসার জায়গাটা যেখানে ডাইনিং সাইডটা আছে বসার জায়গা, সেখানে একজন বসে ওই রবীন্দ্রসঙ্গীত ওই গানটা আবার গাইছে। বলছে আমি ঘুরে তাকিয়ে দেখি মহিলাটা চুল খোলা, এলো চুল আর অনেক লম্বা চুল, বিভৎস একটা মুখ, আমার দিকে তাকিয়ে আছে পুরোপুরিভাবে। কালো রঙের একটা শাড়ি পরে আছে, ডিজাইন শাড়ি, নর্মাল কালো রঙের শাড়ি নয়, ডিজাইন করা একটা সুন্দর শাড়ি, চুলগুলো খোলা রয়েছে, আর আমার দিকে তাকিয়ে টেবিলের ওপর দুটো হাত দিয়ে আমার দিকে তাকিয়ে গাইছে রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে জানি, এটা গানটা গাইছে। বলছে ওই জাস্ট আমি ঘুরে তাকানো ওই মহিলাকে দেখা, আমি আর কিছু জানি না ওই সময়। ভীষণ সাংঘাতিক একটা ব্যাপার। মানে সাংঘাতিক, কেউ যদি ঘুরে হঠাৎ করে দেখে এরকম একটা বিকৃত রূপের মানুষ ওই রকম একটা জায়গায় চুল খুলে বসে গান গাইছে পার্টিকুলার রবীন্দ্রসঙ্গীত, ওই রবীন্দ্র একটাই। তুমি ভাবো কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। বলেছে আমি এটা সব আর কিছু মনে নেই, আমার পুরো সেন্সলেস হয়ে গেছে, তাকে তুলে নিয়ে এবার তো চিন্তায় পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সতীশ ওর বাবাকে ফোন করলো, যে ফোন করে বলছে যে বাবা এই ঘটনা ঘটেছে, এই দেখেছে তোমার বৌমা। তখন প্রণববাবু বলছে তুমি এক কাজ করো, তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছি, তুমি ওদেরকে বাড়ি পাঠিয়ে দাও, বাচ্চাটাকে নিয়ে পাঠিয়ে দাও, কোনো রিস্ক নেওয়া যাবে না ওদেরকে। তখন ওর বৌমাকে আর বাচ্চাটাকে সতীশ পাঠিয়ে দিয়েছে, সতীশ ফেরত পাঠিয়ে দিয়েছে। সতীশ ওখানে একা আছে, ওর বাবাও আসছে, 7-8 ঘন্টার মধ্যে গাড়িতে পৌঁছে যাবে আশা করা যায়, নর্মাল যতক্ষণ লাগতে পারে আর কি। যেমন প্রণববাবু রাত্রি গিয়ে পৌঁছে যান বিকালের মধ্যে, ওরা ঘর পৌঁছে আবার বাবা আর ছেলে বসে যুক্তি করছে যে কী করা যেতে পারে, ওখানে কী করা যেতে পারে। তখন প্রণববাবুর ছেলে তখন খোঁজাখুঁজি শুরু করে যে কোথায় যাওয়া যেতে পারে, কী করা যেতে পারে। অলরেডি প্রণববাবু একজন রকম এতে রকম হয়েছে, কী করা যেতে পারে। প্রণববাবুর ছেলে তখন যোগাযোগ করে, প্রণববাবুর ছেলে তান্ত্রিক বা কোনো অ্যাস্ট্রোলজার এইসব দিকে না, প্রণববাবুর ছেলে তখন ওই একজন যোগাযোগ করলো, ওই যারা ইনভেস্টিগেট করে আর কি। আচ্ছা ঠিক আছে, ওই কী হচ্ছে না হচ্ছে, এরকম কেন ঘটছে, এরকম একটা ইনভেস্টিগেট করে আমরা টিমের সঙ্গে যোগাযোগ করেছি। তারা সব সেজে গুজে একই রকমের জামা কাপড় পরে সব গিয়ে ঘোঁচাঘুচি করে সব ওই মেশিন টেশিন নিয়ে অনেক কিছু করে এসে দেখে এসে বলেছে কিচ্ছু পাওয়া যায়নি। বুঝলি না কিচ্ছু নেই, এই বিষয়টা কিচ্ছু নেই। ওরা এইসব কী সব বলেন কী সব ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওই সব কিছু নিয়ে অনেক কিছু দিয়ে পরীক্ষা সব করেছে, করার পর রাত্রিটা ওরা ওখানে ছিল। আমরা বলেছি না এসব কিছু নেই, ওরা যুক্তিভুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে কিছু একটা জন্য এই কারণে হচ্ছে বা আপনাদের এই জন্য হচ্ছে এরকম। কিন্তু রক্তমাখা পলাশ ফুল পাওয়া, আঁশটে গন্ধ পাওয়া, বারবিকিউ চিকেন থেকে পোড়া গন্ধ বেরোনো, চামড়া পোড়া গন্ধ বেরোনো, ওইরকম বিভৎস মুখ, একটা সুস্থ সবল শিক্ষিত মহিলা একজনকে পোড়া মুখ অবস্থায় দেখা, মানে ওই পোড়া মুখ বলছি মানে ওই খোলা চুল অবস্থায় একজন ভদ্র মহিলাকে দেখা, ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত গানটা শোনা, এগুলো তো ছেলে খেলা করার জিনিস নয়, বা এগুলো তো কারোর ওই কোনো যুক্তি দিয়ে তো বোঝানোর নয়। যুক্তি কী করে কাজ করবে কোথা থেকে, কোনো যুক্তি দেওয়ারই নেই জায়গাটায়। এইবার তখন ওরা কিছুই পাওয়া গেল না, এরা তো আরও আফসোস হয়েছে কিছু পাওয়া যাচ্ছে না, তাও এরকম ঘটনা ঘটছে। তখন প্রণববাবুর ছেলে তখন এবার চারদিক থেকে খোঁজখবর শুরু করতে পারে যে কী করা যেতে পারে, কোথায় কিছু রাখা যেতে পারে। কারণ ওই আদিবাসী তন্ত্র যিনি করেছিলেন মুরগির রক্ত ফক্ত দিয়ে, সেটাও ফেল। এদিকে তুমি প্রণববাবু যার কাছে তারাপীঠ থেকে যজ্ঞ করে নিয়ে গেলাম, সেটাতেও কিছু কাজে ফললাভ হলো না। ওই কিছুদিন ঠিক ছিল, কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি, যে ওই রুমেতে তখনই ঘটনাগুলো ঘটছে যখন ওখানে কোনো মানে পুরুষ এবং মহিলা কোনো কাপল সেখানে থাকছে। রাইট। এটা আমি সেকেন্ড টাইমেই ব্যাপারটা আন্দাজ করেছিলাম, কিন্তু পরের বার তুমি যখন বললে যে ওই প্রণববাবুর ছেলে, তার স্ত্রী এবং তার বাচ্চা ওখানে গেছে,
তার সাথেও ঘটছে। আমি তখন ব্যাপারটা একটু যদি কোনো বন্ধু বান্ধবদের গ্রুপ থাকে তাদের সঙ্গে কিন্তু হচ্ছে না, বা সেখানে কোনো 2-3টে মেয়ে গিয়ে থাকছে তাদের সঙ্গে হচ্ছে না। যখনই কোনো বিবাহিত বা অবিবাহিত কোনো পুরুষ এবং মহিলা গিয়ে থাকছে ওই রুমেতে, তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটতে শুরু করছে। এটা তো আরও চিন্তার ব্যাপার। এইবার তখন ওরা খোঁজ খবর করে প্রণববাবুকে, তখন প্রণববাবুর ছেলে আমাদের খোঁজ পায়, সবুজকালী মায়ের খোঁজ পেয়ে তখন বলে যে তুমি একবার এইখানে যোগাযোগ করে। এত দূর থেকে কিভাবে খোঁজ পেল? ওই মায়ের তো নাম চারদিকে রয়েছে, যোগাযোগ রয়েছে, ইউটিউব বলো বা চারদিকে তো সবুজকালী মায়ের ব্লগ চারদিকে রয়েছে। ওরা তখন থেকে কোনো না কোনো কারণে ওরা ওখান থেকে জানতে পেরেছে যে একবার গিয়ে ওখানে যোগাযোগ কর। এমনি দাদুর সময় থেকে বা বাবার সময় থেকে কেস হ্যান্ডেলের মাধ্যমে বা ওরা তো আলাদা একটা প্রচারের জায়গা রয়েছে, কিন্তু এখনই সোশ্যাল মিডিয়ার যুগে ওরা তখন কিন্তু ওই জায়গা থেকেই, সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারে সবুজকালী মায়ের কথা। জেনেই ভদ্রলোক তখন আমাদের কাছে ওই যে বললাম সন্ধ্যেবেলায় প্রণববাবু এলেন লাঠি নিয়ে। প্রণববাবু কিন্তু তখন ওই এসে প্রণববাবু এই পর্যন্ত পুরো ঘটনাটা বললেন যে এই পর্যন্ত এই ঘটনা হয়েছে। এইবার তখন বাবা সবটা শোনার পর বললেন যে ঠিক আছে, এই বিষয়টা আমি দেখছি কী করা যায়। কেসটা তো যেটা বুঝছি একবার তো ইনভেস্টিগেট করার, দেখার ব্যাপার আছে যে কী হয়ে আছে না হয়ে আছে, ফিল করার ব্যাপার আছে। যেহেতু বাবার বয়স হয়ে গেছে, বাবা কিন্তু খুব একটা এখন তো জান না, আমি এটা বলছি 2022-23 সাল পড়বে এরকম সময়। বলছি ঠিক আছে, আমি কেসটা আমি দেখার চেষ্টা করব। আর প্রণববাবু খুব রিকোয়েস্ট করেছে, বয়স্ক মানুষ এবং খুব একজন ভদ্র মানুষ, এবং আমাকে বললেন যে বাবা বললেন যে তুমি কি একবার যেতে পারবে ওখানে, পুরুলিয়া একবার গিয়ে কি দেখে আসতে সম্ভব? বললো হ্যাঁ, না যাওয়ার কিছু কারণ নেই। তখন প্রণববাবু বললেন আমার ছেলে সতীশ ওখানে রয়েছে, আমি যোগাযোগ করে দিচ্ছি, তুমি আমার গাড়ি দিয়ে দিচ্ছি। আমি বললাম না, আমি গাড়িতে যাবো না, আমার এতটা রাস্তা গাড়িতে যাওয়া আমার কমফোর্টেবল হবে না, আমি ট্রেনেই যাবো, আমি নিজের মতো করে আমি পৌঁছে যাবো, সেখানে কোনো ব্যাপার না। তখন প্রণববাবু বললেন ঠিক আছে, আমি টিকিটের সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমার কোনো রকম করতে হবে, সতীশই ওখান থেকে বুক করে তোমাকে পাঠিয়ে দেবে অনলাইনে। ঠিক আছে, কোনো ব্যাপার না বলে আমি ওখান থেকে রাত্রিবেলা তার 2-4 দিন পরেই আমার রাত্রে ট্রেন ধরে আমি ওখানে পুরুলিয়া পৌঁছলাম। সকালবেলা নামলো, ওখানে প্রণববাবুর ছেলে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল স্টেশনেতে। আর আমি ওখানে নেমে পুরুলিয়া স্টেশনে এতে নেমে ওখান থেকে যাই। সতীশের সঙ্গে প্রথমবার দেখা হয় সেখানে দেখা হওয়ার পর সতীশ আমাকে নিয়ে যায় খুব ভালো করে। সতীশ ছেলেটা অত্যন্ত একদম নাইস, একদম খুব সুন্দর ব্যবহার, পোলাইট ব্যবহার। নিয়ে গিয়ে আমাকে খাওয়া দাওয়া খাওয়া একদম। বীরার সঙ্গে পরিচয় হয়, বীরাকে বলে, আমি বললাম বীরা কতটা আমি শুনে গেছি এখানে এত ঘটনার মধ্যে। তখন বললাম বীরা ওই সব বললো, বীরার সঙ্গে অনেক ঘটনা হলো। আমি একটু বাঁশি টাসি নিয়ে গেছিলাম, একটু বাজাচ্ছিলাম বসে বসে। এবার বিকালবেলা ওই সব করেছি, করে সন্ধ্যেবেলা আমি বললাম, আমাকে বললো তুমি কি খাবে বলো। আমি বললাম ওই বারবিকিউ তো সব জায়গায় খাই, আমাকে ওই শালপাতা আর ওই শালপাতা পোড়া চিকেন নাই কি বলে ওটাকে করে খাও। ঠিক আছে, ওরা করে খাওয়ালো। সত্যি বলছি খুব সুন্দর খেতে ছিল। আমি খেলাম, যদিও বাবা কিন্তু কোনো রকম সব দিক থেকে আমাকে বারণ করে দেন যে কোনো রকম এই সমস্ত জায়গায় যাওয়ার পর খাওয়া দাওয়াগুলো খুব যেন বুঝে শুনে আমি করি। আর অন্যান্য খুব যেখানে আমি গিয়ে ফিরে আসতে পারি সেখানে তো আমি জল পর্যন্ত খাই না সেই সমস্ত জায়গায় গিয়ে, এটা স্ট্রিক্ট। কিন্তু আমাকে খেতেই হবে, আমাকে থাকতে হবে। এবার আমি ওখানেতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলা বসে বীরা আছে, বীরার মা আছে, সতীশ আছে, বসে কথা হচ্ছে, সমস্ত ঘটনা শুনছি। আমি তো যে ঘটনাগুলো শুনছি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার যা যা প্রশ্ন আসতে পারে সেগুলো আমি সতীশকে জিজ্ঞাসা করছি। এমন 6 নম্বর রুমটা কত দেখবো আমি। সতীশ বলে এখন দেখবে না, সকালে দেখবে, কালকে সকালে। আর সারাদিন না আমি 6 নম্বর রুমের দেখতে হবে যে আমার মাথাতেই নেই 6 নম্বর রুমটায় যাবো, আমার মনেই নেই 6 নম্বর রুম পার্টিকুলার যে রুমটা থেকে হচ্ছে আমার মনে নেই। সারাদিন কেটে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, বিকালবেলা হয়েছে বাঁচি। তখন আমার মনে পড়ে গেছে 6 নম্বর রুমটাই হতো না। 6 নম্বর রুমটায় গেলাম, একটা পাখির ছবি দেওয়া সুন্দর, নামটা লেখা, একটা কাঠকে কেটে ডিজাইন করে নেম প্লেটটা করা, রুমের নেম প্লেটটা করেছে আর কি। ওই রুমটা খুলে ঢুকলাম, রুমটা বন্ধই ছিল, এখন তো ভাড়া দেয় না 6 নম্বর রুমে কাউকে। তো সেখানেতে রুমে ঢুকলাম, আমি দেখলাম আমি খুব একটা কিছু বুঝতে পারলাম না। বুঝতে না পারার জন্য একদম ঠিক আছে, বাবা যখন আমাকে পাঠিয়েছেন, আমি সতীশকে বললাম যে আপনি এখানেই আজকে রাত্রিটা আমরা থাকি না, 6 নম্বর রুমে থাকি না, এখানেই থাকা যেতে পারে। কোনো ফিল হয় না। এবার রুমটা অসাধারণ সুন্দর, যে কারো দেখে কোনো ভৌতিক ঘটনা ঘটে বলে এই রুমের মধ্যে তুমি কল্পনাই করতে পারবে না। রুমটা এত সুন্দর, এতটাই সুন্দর, যে কারো দেখে থাকতে ইচ্ছা করবে। আমারও আরও ওই কারণেই থাকতে ইচ্ছা করেছে। আমি দেখি না, আমি তো একা থাকছি না, ঠিক আছে চলো দুজনেই থাকবো, সতীশও আমার সঙ্গে থাকবে, সে ঠিক হলো। আমি আমার লাগেজগুলো বলে বীরা বললো আমি দিয়ে যাচ্ছি তাহলে উপরে, আপনাদের লাগেজ অসুবিধা নেই বলে আমি রুমে
যথারীতি সন্ধে সন্ধে হয়েছে, ঢুকে পড়েছি। এবার ওই যে এটা খাওয়ার ছিল ওটা খেয়েছি, এবার ডিনার করতে যাওয়া হবে, ডিনারও করা হয়েছে, ডিনারও করে এসেছি। আমি ডিনার করে এসে আমি আর পুরো ফাঁকা, আর অসাধারণ একটা পরিবেশ। আমি বসে বসে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা কী গানটা এখানে তোমরা শুনতে পেতে, এখানে শুনতে পাওয়া যায়? তখন বললো যে ওই রবীন্দ্রসঙ্গীত, প্রপার রবীন্দ্রসঙ্গীতটার কথা বললো। আমি তখন বসে আমি ওই বাঁশিতে ওই রবীন্দ্রসঙ্গীতটাই ধরেছি। আচ্ছা, ওই রবীন্দ্রসঙ্গীতটাই ধরেছি, মানে ওই করিডরটায় বসে, রুমের ভেতর, রুমের বাইরে যে করিডরটা আছে, তো সেই জায়গায় তোমার রবীন্দ্রসঙ্গীতটাও আমি ওখানে শুরু করার পর ওখানে কিছুক্ষণ পরই বাথরুম থেকে একটা মানে মগ বা ওই যেখানে সাবান টাবান শ্যাম্পু রাখা ছিল সেইগুলো পড়ে যায়, আওয়াজ পড়ে যাওয়ার আগে আমি বাজনা থামিয়ে দিই। মানে জাস্ট শুরু করেছি, বাজনা থামিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার ওরকম আওয়াজ হলো, যেন আবার একবার পড়লো। তখন সতীশ আমি দেখে আসছিলাম, সতীশ গিয়ে ভেতরে ঢুকে দেখে এলো যে সত্যি ওই সাবান শ্যাম্পু যেগুলো দিয়ে থাকে ওরা হোটেল থেকে প্রোভাইড করে সেগুলো পড়ে গেছে নিচে, সেগুলো তুলে দিয়ে এসে আমি আর ওই গানটা বাজাইনি। আমার তো তখন বুঝতে পেরে গেছি যে আমি, আচ্ছা মানে তুমি শুরু করেছো গানটা, সাথে সাথে মগ পড়ে গেছে। ওই আওয়াজটা হয়েছে, মগ পড়ে গেছে তখন জানি না, আওয়াজটা হয়েছে একটা ধতর করে কিছু একটা আওয়াজ। এবার আমি না ওই গানটার বাজাই, এবার আমি আমার মতো করে বাজাচ্ছি বিভিন্ন রকমের, ওরাও বলছে এই গানটা শুনি। সতীশ ছেলেটা খুবই কালচারাল ছেলে, যেহেতু ওর বাবা একটা আর্টিস্টিক ব্যাপার আছে, সতীশও বলছে এই গানটা শোনাও, বা আমার তো ক্লাসিক্যাল ঘর না, ক্লাসিক্যাল শোনাচ্ছে, এইসব চলছে। আর বিরাট মাহা করে শুনছে, ওরা তো মানে অন্য ধরনের গান বাজনা শোনে, ওদের যে কালচারে যে সমস্ত গান বাজনা শোনে সেই সব শোনে, ওটা শুনছে, ওদের বাঁশিটা শুনছে, এটাই ওদের ভালো লাগছে, এটাই হচ্ছে ব্যাপার। ওরাও বলছে স্যার খুব ভালো লাগছে, এইসব চলছে। এবার রাত্রিবেলা এবার শুয়ে পড়ছে, আর ওই রুমটাতে দুটো বেড, একটা ছোট বেড সিঙ্গেলে শোবার মতো, আর একটা আমি সিঙ্গেলটাতেই শুয়েছি। সিঙ্গেলটা যে শুয়েছি ওটা করিডরের ধারে। আচ্ছা, আর লং জানলাটা পুরো জানালাটা হচ্ছে ওই স্লাইডিং জানলা, পুরো বেডটা জুড়ে জানালাটা, আর জানলার পাশে হচ্ছে করিডরটা, আর করিডোর পাশে খাটিয়া টাইপের করা ছিল, ওই খাটিয়াটাতে বসে আমরা ওইগুলো করছিলাম, চেয়ার নিয়ে ওখানে বসে করছিলাম। এইবার ওখানে শুয়েছি, আমার কিছু ব্যক্তিগত ফোন সেই সময় এসছে, আমি তো ফোনে কথা বলবো বলে আমি রুম থেকে বেরিয়ে, তখন বাজে প্রায় 11:30 পৌনে 12টা, আমি ব্যক্তিগত কারণে ফোনে কথা বলবো বলে রুম থেকে বাইরে বেরিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আমি বসে মানে ফোনে কথা বলছি। এবার ফোনে কথা বলতে আমার যেন ফিল হচ্ছে, এটা আমি তোমাকে বলছি আমার ব্যক্তিগত এটা মানে অনুভূতি, আমার যেন ফিল হচ্ছে যে ওই যে সিঁড়ি থেকে যে উঠে আসছি আমরা, সিঁড়িটার ওখান থেকে কেউ আমাকে যেন দেখছে। আচ্ছা, সিঁড়িটার ওখান থেকে কেউ যেন আমাকে দেখছে। এইবার আমাকে দেখছে, আমার মনে হচ্ছে যে ফাঁকা জায়গায় আছি বা এই সমস্ত ঘটনার পরিমণ্ডলের মধ্যে রয়েছি, এটা আমার মনের ভুল হতে পারে। এটা আমি প্রথম থেকে এই ঘটনাটা শুনছি, তার জন্য মাইন্ডে এরকম ভাবে আসতে পারে। আমি একদম এটাকে আমি ওইভাবে নিয়েছি যে এটাও হচ্ছে। আমি না ফোনে কথা বলতে মাঝে মধ্যেই সিঁড়ির দিকে তাকাচ্ছি, এর মধ্যে বসে আছি, আমি মাঝে মধ্যেই সিঁড়ির দিকে তাকাচ্ছি, যেন মনে হচ্ছে আমাকে কেউ ওখান থেকে দেখছে। কিছুক্ষণ পর ওই সিঁড়ির কাছে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই, কী আওয়াজ আমি বুঝতে পারি, এটা কিছু আওয়াজ হয়। আমি যে ফোনের ওপরে আছি তাকে আমি হোল্ড করতে বলেই আমি ওই সিঁড়ির কাছ পর্যন্ত যাই, গিয়ে আমি চারিদিকটা দেখি যে এখানে তো রুমে কেউ নেই, কোনো রকম রুমে কেউ নেই, কোন আওয়াজটা কী হয়। এবার আমি না ব্যাক করেছি, এবার সিঁড়ির দিক থেকে এরকম উঁকি মেরে দেখলাম সিঁড়িতেও কেউ নেই। আমি যেই ব্যাক করে এবার আমি আমার ওই রুমের দিকে যাব, ওইখানে যে আওয়াজটা যেটা আমি শুনেছিলাম, একটা গোঙানির শব্দ, মানে একটা গজরানোর শব্দ, একটা মহিলা কেউ গজরাচ্ছে, টাইপের একটা গজরানো, আমি ওটা মানে তোমাকে করেও দেখাতে পারবো না, এমন গজরানির শব্দটা এমন গজরানো করছে। আমি না ওই আওয়াজটা শোনাতে না আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, চমকে গেছি যেটাকে বলে। ধরো কেউ একজন গেছে সিঁড়িতে গিয়ে আমি উঁকি মারার পর যখন ব্যাক সাইড হয়ে যখন আমি ফিরছি, পিছনে এরকম সঙ্গে সঙ্গে হঠাৎ করে যে আওয়াজটা যেটা হয়েছে সেটা নর্মাল ছিল না, আওয়াজটা যেটা আমাকে খুব দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ফোনটা রেখে রুমে ঢুকে পড়ার পর আমি তখন বুঝতে পারি যে কেউ আমার ওপর অ্যাটাক করার চেষ্টা করছে, যে আমি তো গেছি তো অন্য কারণে, আমি তো ওখানে থাকতে যাইনি, আমি তো গেছি ওখানে জিনিসটাকে সলভ করার জন্য, অর্থাৎ যে কেউ ওখানে থাকুক না কেন বা যে কোনো সেই প্রবলেমটাকে সরানোর জন্য গেছি, মানে তার অস্তিত্ব সংকটে পড়তে পারে, আমি সেই কারণে গেছি, আমি তো একটা মোটিভ নিয়ে গেছি সেখানে, তাই না? এখানে হয়তো আমার ওপরে কোনো সে করবে, এটা আমি ফিল করতে পারছি। রাত্রি হয়ে গেছে, বাবাকে আমি ফোন করে জানাতে পারছি না। এবার বাবা আমার যা সমস্ত ক্রিয়া সেগুলো করার পর আমি তখন ফিল করছি যে এখানে আমার এখন একা থাকাটা সেফ নয়। আমি সঙ্গে সঙ্গে সতীশকে ডাকলাম,
প্রদ্যুষকে বললাম যে আমি চেক আউট করবো এখান থেকে। বলছে 2টো বাজে, তুমি চেক আউট কোথা থেকে করবে এখন, এখন কোথায় যাবে তুমি? না, আমি চেক আউট করবো, আমারই পরিচিত একটি বন্ধুর হোটেল রয়েছে এখানে, আমি সেখানে চলে যাচ্ছি, তার সঙ্গে কথা বলে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি চেক আউট করবো। আমাকে বলছে কেন? আমি বলছি এটা আমার বলা যাবে না, এটা আমি চেক আউট করবো, আমার কাজ হওয়ার হয়ে গেছে। আমি তো তাকে বলতে পারছি না যে আমি তোকে ভয় পেয়েছি বা আমার উপর অ্যাটাক হতে পারে, কারণ সে তো আমাকে ভরসা করে নিয়ে গেছে সেই জায়গায়। তাই সেখানে গিয়ে যদি আমি তার সামনে যদি আমার উপর কোনো অ্যাটাক হয়ে যায় কোনো কারণে যদি আমি সেই জিনিসটা সামলাতে না পারি, কারণ আমি প্রপার সমস্ত কিছু তো কাজ করবো বলে আমি সেখানে যাইনি, বা বাবা আমাকে সেই অর্ডারও দেননি সেই সমস্ত কিছু করার, বা আমাকে সেই সমস্ত জিনিসের অধিকারও এখনো মানে ওইখানে করার জন্য ইনভেস্টিগেট করতে হবে, আমাকে জাস্ট দেখতে পাঠিয়েছেন। সেখানে গিয়ে তো আমি সেই আমার প্রিপারেশন সব কিছু ছিল না, আমি কেন রিস্ক নিতে যাবো? রিস্ক নিয়ে আর এই সমস্ত এতে আমি আগেরবারও তোমাকে বলছিলাম যে এই সমস্ত ক্রিয়া ছেলে খেলা করার তো জিনিস নয়, একদমই তাই। হয় সিদ্ধি লাভ নাহলে মৃত্যু, তাহলে আমি ছেলে খেলা করতে কখনোই পারবো না এই জিনিসটাকে নিয়ে। আমি তখন বললাম যে তোমার কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না। ও তো ভয় পেয়ে গেছে, আমি যখন চলে যাচ্ছি ওর তো একটা ওয়াচ করছে যে আমার যদি কিছু হয়, আমি কিচ্ছু হবে না, তুমি তোমার ওই রুমেতে চলে যাও, এই রুমে থাকতে হবে না, তুমি তোমার রুমে চলে যাও, কিছু হবে না বলে ওখানে বাবা একটা জিনিস ওকে দেবার জন্য আমি দিয়েছিল, যেটা আমি ব্যবহার করি প্রোটেকশনের জন্য, সেটা আমি ওর কাছে দিয়ে দিই রাখতে, বলে তুমি এটা রেখে দাও, তোমার কিছু হবে না বলে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে ঘুম থেকে তুলিয়ে ফোন করেছি ওর কলকাতায়, ওকে ফোন করেছি, ও ওখান থেকে ওর ম্যানেজারকে বলেছে, ওর ম্যানেজার কেয়ারটেকার বলেছে, সতীশের এর গাড়ি নিয়ে ওর ড্রাইভারকে ঘুম থেকে তুলেছে, এই রিসর্টে ওর ড্রাইভার আমাকে ঘুম থেকে তুলে 2:30-এর সময় বেরিয়ে আমি আমার বন্ধুর হোটেলে গিয়ে রাত্রিবেলা থেকে পরদিন আমি বাড়ি ফিরেছি। মানে এতটাই ভয় পেয়েছিলে যে তুমি রাত্রি 2টোর সময় এতজন মানুষকে জাগিয়ে হোটেল ছাড়তে বাধ্য হয়েছিলাম, কারণ আমি ওই জিনিসগুলোকে নিয়ে ছেলেখেলা করতে পারবো না, কারণ আমাদেরকে ওই জায়গাটাকে ঠিক করতে হবে। আমি পরদিন এসে রেস্ট নিয়ে বাবাকে সমস্ত ঘটনা জানালাম, এই হয়েছে। বাবা বলেছে ঠিক, আমার সিদ্ধান্ত ঠিক হয়েছে, এটা ভুল কিছু করেন, তুমি ওখানে থাকলে অনেক কিছু ঘটতে পারতো এবং অনেক কিছু রকম হতে পারতো, কারণ আমি ওখানে গিয়ে কন্টিনিউয়াস আমি আমার মতো করে রক্ষার জন্য কাজ করে চলেছিলাম ওখানেতে। সেই ক্ষেত্রে আমার শক্তির থেকে তার শক্তি যদি ওখানে বেশি, স্বাভাবিকভাবে বেশি ওখানে, এবং সেখানে তো আমি এটাকে আমার পড়তেই হতো, এটা একদম সত্যি কথা, খুব স্বাভাবিকভাবে। আর ওই ইনভেস্টিগেট করার নাম করে ওরা গিয়ে একটুখানি ঘুচিয়ে দিয়ে এসেছে যাকে বলে, ঠিক আছে পুরো ব্যাপারটাকে। এবার পরের দিন প্রণববাবুর সঙ্গে সমস্ত কিছু কথা হলো, প্রণববাবু ফোন করলে নিজেই যে এরকম দেবজ্যোতি তো সবটাই দেখে এসেছে, এবার আপনি কী করবেন? বাবা তখন বললেন যে ঠিক আছে, এই বিষয়টা ওখানে একটা আমাদের যে ক্রিয়া করার সেখানে কাজ করা হবে, আমি নিজে যাবো সেখানে, আপনি সেখানে ব্যবস্থা করুন সব কিছুর। এবার সমস্ত হোটেলের যারা আরও সব স্টাফ ছিল, যেখানে যখন ফুল বুকড থাকে যাদেরকে ডেকে নেয়, পুরো হোটেলের সমস্ত স্টাফদেরকে ডেকে নিয়েছে প্রণববাবু ওখানে, সবাইকে ডেকে নিয়েছে। বুকিং নেয়নি, পুরো ওই সপ্তাহটা কোনো বুকিং নেই। বাবা যে ডেট দিয়েছিল সেই ডেটে বাবা ওখানে পৌঁছবেন, আমরা ওখানে পৌঁছে যাই। আমি ছিলাম, বাবা ছিল, বাবার সঙ্গে বাবার আরও একজন শিষ্য ছিল বাবাকে হেল্প করার জন্য, তারা আমরা 3 জন ওখানে পৌঁছে যাই। তোমার এর গাড়িতেই গেছি, প্রণববাবুর গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, প্রণববাবুর গাড়িতেই ওখানে আমরা পৌঁছে বাবা সমস্ত রিসর্টটা পুরো ঘুরে দেখেন। 6 নম্বর রুমটা তো ওখানে যান, 6 নম্বর রুমটার ওখানে গিয়ে বাবা আমাকে বলে যে এই রুমটায় কিছু ফিল করতে পারিস নি তুই? আমি বললাম না। বাবা ওর হাসলেন, মুচকে আর কিছু বলেনি। তখন বাবা বলেন, এবার প্রণববাবু বলছেন যে আপনি কী করবেন, কী লাগবে ক্রিয়াদি করার জন্য। বাবা তো আগেই ফর্দ পাঠিয়ে দিয়েছিলেন, বললো সেই ফর্দ অনুযায়ী সমস্ত জিনিসপত্র, আর বিরা খুব এছাড়া কোথায় কী পাওয়া যায় সব পাওয়া যায়। আর যে যজ্ঞটা হবে সেই ক্রিয়ার শেষের যজ্ঞটা হবে, শাল কাঠও ওখানে তো অ্যাভেলেবেল, শাল কাঠ ও সমস্ত কিছু কাঠ নিয়ে চলে এলো। কিছু বিশেষ মানে ডালের কথা বাবা বলেছিল যেটা যজ্ঞ আহুতিতে ওখানে প্রয়োজন হবে, আর ওটা খুব পুরুলিয়া অঞ্চলে এগুলো পাওয়া যায়। আচ্ছা, ওইগুলো পাওয়া যায়, এগুলো তন্ত্রের বিভিন্ন রকম কাজে, গুপ্ত কাজে ব্যবহার করা যায়। বীরাকে বলতে, বীরা বললো হ্যাঁ আমি চিনি। বীরা সব জোগাড় করে দেবে বললো। বীরা সমস্ত কিছু জোগাড় টোগাড় করে একদম সমস্ত রেডি, যেদিন সন্ধ্যেবেলায় ক্রিয়ায় বসবে। এবং আমাদের যে তন্ত্রক্রিয়ার যে ঘরানার যে পদ্ধতি, আমি কিন্তু কোনো রকম বলবো না যে কী ক্রিয়া না ক্রিয়া, এটা আমার স্ট্রিক্টলি বলা উচিত না। তন্ত্র প্রকাশে সিদ্ধিয়ানি হয়, এটা বাবা আমাকে বলেছে। কেননা কী তন্ত্র করেছে আমি সেই সব নিয়ে জায়গা নেই, সেগুলো গুরুমুখী ভিত্তিতে, গুরুর কাছ থেকে সেগুলো জানতে হবে, আমি কেন সেগুলো বলবো। এবং সেখানে ক্রিয়াদির কাজ সমস্ত কিছু শুরু হয়, বাবা কাজ করতে শুরু করেন, আমি বসে রয়েছি, সতীশ বসে রয়েছে, প্রণববাবু বসে আছে, আর হোটেলের সমস্ত স্টাফরা বসে আছে ওরা। আর ওদের তো পূজা পাঠ সিস্টেমটা পুরো আলাদা, আমাদের মতো তো নয়। ওরা বসে আছে চুপচাপ করে, ওরা নিজেদের মতো করে। তখন বাবা কিছু জিনিস প্রণববাবু এবং প্রণববাবুর ছেলেকে দিয়ে বললেন যে পুরো রিসর্টটা জুড়ে বন্ধন করবে ওই
বন্ধন করা যেটাকে বলে, আমি ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি। বন্ধন করার জন্য যেটা দেয় সেটা দিয়ে পুরো ওই বন্ধন করা হয়। তারপর ওই যে বিশেষ ডাল যেটা বলেছিল, ওই ডালগুলো গুনে বাবা 8টা, সেই 8টার ডালের সেই কোথায় কোথায় কোন কোন জায়গায় যে ওইগুলোকে করতে হবে সেইগুলো করতে দেন। করাটারও সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বাবা এবার বাবার মতো কাজ শুরু করে। এবার কাজ শুরু হওয়ার পর ওখানে একটি চক্রানুষ্ঠানের আয়োজন থাকে। ওই চক্রানুষ্ঠান যারা তন্ত্র চর্চা করে বা সাধনা করে, বিরাচারী যারা তন্ত্র করে চর্চা করে, তারা জানে চক্রানুষ্ঠানে কী ঘটে। আমি ওটা বলছি না কী হয় ওখানে চক্রানুষ্ঠানে, সেই কাজও চলে। সেই কাজ চলাকালীন যে শুদ্ধিরূপে যে বিষয়টা ব্যবহার করা হয়, আমি ভেঙে বলছি না, শুদ্ধিরূপে যে জিনিসটা ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য একটা, সেই সমস্ত জিনিসও সেখানে রয়েছে। এবং তার সঙ্গে সেখানে রয়েছে, আমি এইটা বলতে পারি যেটা সেখানে ছিল হচ্ছে ওখানকার ওই নদীর ধরা, বাবা বলেই দিয়েছিল আগে থেকে, পোড়া শোল মাছ শোল মাছ পোড়া যেটাকে বলে, সেটাও ছিল। সেই সমস্ত দিয়ে ওখানকার নানা রকমের কিছু ভোগ দেওয়ার ব্যাপার থাকে, সেই ভোগগুলো দেওয়ার কাজ চলছিল। সেই সমস্ত ক্রিয়া দিয়ে একদম খুব শক্তিশালী তন্ত্রের কাজ চলছে ওখানে, একদম ভীষণ। আর ওখানে কোনো নির্দেশ ব্যতীত, তার নির্দেশ ব্যতীত কোনো কিছু করা যাবে না আর কি, এরকম পরিস্থিতির মধ্যে চলছে। তো বাবা তখন ওই যে তার যে যজ্ঞের ওই সমস্ত ক্রিয়া চলা আগে, যজ্ঞ শুরুর আগে, বাবা ওই যে চক্রানুষ্ঠানে যে ওই শুদ্ধি যে জিনিসটা, ওই ভোগের যে জিনিসটা, আর বাবার কিছু ব্যক্তিগত কিছু জিনিস নিয়ে বলেন যে আমি 6 নম্বর ওই যে ঘরটা খুলে দাও, আমি ঘরটাতে যাবো বলে বাবা ঢুকে গেলেন ঘরের মধ্যে। এবার আমার তো চিন্তা হচ্ছে বাবা একা ঢুকেছেন ওখানেতে, এবার ওখানেতে ঘরের মধ্যে বাবা ঢুকে গেলেন পুরোপুরিভাবে। যাওয়ার পর বললেন বন্ধ করে দাও দরজা, আর তোমরা এখানে থাকবে না, নিচে চলে যাও পুরোপুরি। আমি তো নিচে এসে আমার যে বাবার শিষ্য ওই দাদাকে বলছি কী করা যায় বলো তো, কি করিডোরে যাবো, করিডোরে গিয়ে একবার দাঁড়াবো ওখানে, করিডোরে যাওয়াটা কি উচিত হবে? বলছে না যেও না, বাবা রেগে যাবে। তারপরে বাবা বেশ কিছুক্ষণ পর, মোটামুটি 40 মিনিট পর বাবা ওখান থেকে বেরোলেন। ওই পাত্র যে জিনিসপত্র, ফাঁকা জিনিসপত্রগুলো সব নিয়ে বেরিয়ে এসে এবার ওখানে যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ সমস্ত কিছু কমপ্লিট হলো, যজ্ঞের জল টল সমস্ত কিছু ছেটানো হলো, পুরো রিসর্টটাকে শুদ্ধ করা হলো, যা যা ক্রিয়া হয় ওই দিনের মতো পুরো ক্রিয়াদি সমস্ত কিছু কমপ্লিট করা হলো। এবং প্রত্যেকে যে স্টাফ ছিল তাদেরকে বাবা সমস্ত ঠিক করার, যা যা ক্রিয়া করা সেগুলো করলেন। এইটা বলতে আমি ইতস্তত বোধ হচ্ছে, আটকে যাচ্ছে কিছু জিনিস, যে আমার এটা বলা উচিত হবে কি হবে না, ওই জন্য আমি আটকে যাচ্ছি কিছু কিছু বলতে। ওই সমস্ত ওদেরকে ঠিক করা হলো, এক কথা যাকে বলা হয়, ওদেরকে প্রত্যেককে ঠিক করা হলো। হয়ে পরের দিন এবার আমরা তো ওখান থেকে ক্রিয়া হয়ে গেছে। প্রণববাবু তো খুব চিন্তায় আছে। প্রণববাবু বললেন দেখুন বাবা, এর আগেও তো আমরা করেছি, আমি কিছু করেছি, ওই পুজো পাঠ এই সমস্ত কিছু হয়নি ওখানে, বা এত কিছু ক্রিয়া ওখানে হয়নি, তখন এরকম তো হয়েছি, তারপরেও কিন্তু এই ঘটনা ঘটেছে। বাবা তখন বললো আর কিছু হবে না, এখানে আর কিছু হবে না। কেন হবে না? আমি তখন বাবাকে বললাম যে কেন হবে না, বললো এখানে এটা বলবো না। প্রণববাবু জিজ্ঞেস করছিলেন যে কী হয়েছিল, বললো ওটা জানার দরকার নেই, আপনারা এবার চুটিয়ে ব্যবসা করুন, ব্যবসাটা আরও সুন্দর করে সাজিয়ে এবার রুম ভাড়া দিন, কোনো অসুবিধে কিচ্ছু জায়গা নেই, কোনো রকম কিছু জায়গা নেই। বাথরুমের কোমরের পজিশনটা একটু চেঞ্জ করে দিন। আচ্ছা, কোমরের যে পজিশনটা ওটা একটু ভুল এতে ছিল, ওটা একটু চেঞ্জ করে দিন। ওটা চেঞ্জ করে ওরা পরবর্তীকালে রিসর্টটা ঠিকঠাক করে নেয়। এবার এই ঘটনাটা ওখান থেকে আসার পর বাবা কিন্তু আমাকে আর কিচ্ছু বলছে না যে ওখানে কী হয়েছিল, বা কী কারণে গান শোনা যেত, কী কারণে রক্ত পড়া, স্যান ত্যান, এই এত কিছু ঘটনা কিন্তু আমাকে কিন্তু বলেনি বাবা। এইবার আমি তখন বাবাকে একদিনকে খুব জোর করলাম যে বাবা এরকম ঘটনাটা ওখানে কী হয়েছিল, আমি এটা জানতে চাই, জানতে সবার সঙ্গে শেয়ার করব, সবাইকে জানাবো, আমি এটা তো আমাকে বলতে হবে। বাবা তখন আমাকে ঘটনাটা বলেন, সেটা খুব রিসেন্টলি বলেন। বলার পর আমি তখন পুরো ঘটনাটা জানতে পারি। তারপর তোমার কাছে যখন আমি 100 এপিসোড স্পেশালে এলাম, তার আগেই আমি তখন বাবা আমাকে পুরো ঘটনাটা বলেছিলেন আর কি। তারপরে আমি আরেকবার ওখানে গিয়েছিলাম। তো পুরো ঘটনাটা হচ্ছে ওখানেতে যে আগে মালিক ছিল হোটেল রিসর্টটা, অর্থাৎ প্রণববাবু যার কাছ থেকে কম পয়সা যার কাছ থেকে কিনেছিল পুরো রিসর্টটা, সেখানে ওই ভদ্রলোকের খুব একটা চরিত্র ঠিকঠাক ছিল না আর কি। তো তার ওই বিভিন্ন রকমের ডেটিং সাইট, বিভিন্ন এই সমস্ত জায়গা থেকে বান্ধবী নিয়ে গিয়ে ওখানে যেত, মালিক এসব যেত, ব্যবসাও চলতো, বা নিজেও ওইরকম ফুর্তি করতো। ওখানে তো কোনো একটি মেয়ের সঙ্গে ওখানে ঝামেলা হয়, যে মেয়েটি খুব ভালো একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা, মেয়েটি খুব ভালো একজন সঙ্গীত শিল্পী, মেয়েটি দেখতে খুব সুন্দর। মেয়েটিকে ও কোনো রকমের প্রেমের করে নিয়ে গিয়ে ওখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে পর ওখানে কোনো রকমে ওই যে মালিক ছিল যার, ওর কোনো রকম ফোন বা কোনো কিছুতে কোনো ডকুমেন্টস পেয়ে বুঝতে পারে যে ওকে ঠকাচ্ছে।
ওখানে দুজনের মধ্যে খুব ভীষণ অশান্তি হয় ওই মহিলার সঙ্গে। অশান্তি হওয়াতে ও তখন ভদ্রমহিলা কোনো কারণে মানে প্রেগনেন্ট ছিল, ওই কারণে তখন ও বলছে যে এর তো আমাকে ঠকাচ্ছে, আমার এরপর আমি কি করবো না করবো কোনো কিছু না ভেবেই ওই 6 নম্বর রুমটাতেই ওই ভদ্রমহিলা আত্মহত্যা করে। আচ্ছা, ভদ্রমহিলা আত্মহত্যা করে। আর ওই সিজনটা ছিল ওই পলাশ ফুল আর ওই হোলির সিজনে, হোলির সময় ওখানেতে, হোলির সিজনে। এবং আত্মহত্যা যে করেছিল ভদ্রমহিলা পুরো ওই হোলির মানে দিনেই আত্মহত্যাটা করেছিল, এবং সেটা দিনের বেলা করেছিল ঘরের মধ্যে, এবং ওই রং মাখা অবস্থায়। ডেড বডিটা যে বেরিয়েছিল পুরো ডেড বডি রং মাখা অবস্থায় ওই ভদ্রমহিলা মানে আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে। তারই বিদেহী ওই আত্মা ওখানে তো অতৃপ্ত হয়ে ওই জায়গায় ঘুরে বেড়াতো, এবং ওই কারণেতেই ওই ভদ্রলোক মানে যে ভদ্রলোক বলা লোকে মানে ওই লোকটা আর কি, সে বিক্রি করে দিয়েছে কম পয়সায় হোটেলটি কোনে ছেড়ে দেয়। এই তারই ওই বিদায়ী আত্মা ওখানেতে ঘটনাগুলো ঘটাতো। আর ওর 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 যে উপস্থিতি বোঝানোর জন্যই ওই পলাশ ফুলকে বোঝানোর চেষ্টা করতো। এমনি যদি পলাশ ফুল রাখতো কারো সন্দেহ হতো না, কারণ অনেকেই পলাশ ফুল কুড়িয়ে আনে বা কিনে আনছে, মালা বিক্রি হচ্ছে, কিনে এনে রিসর্টে রেখে দিচ্ছে, এটা হতে পারে। রক্তমাখা পলাশ ফুলটা ওর একটা ইন্ডিকেশন ছিল, কারণ ওর যে গলায় দড়ি দিয়েছিল তার গলাটা বীরার যখন ফেস করেছিল, বীরা পরবর্তীকালে আমি যখন দ্বিতীয়বার যখন যাই তখন বীরার কাছ থেকে পুরো ঘটনা তুমি জানতে, তুমি বলোনি কেন তখন? বীরাকে গিয়ে আমি চেপে ধরেছিলাম, বীরা তখন ঘটনাটা বলে। ওই ভদ্রমহিলার বিবরণ ছিল এরকম, তুমি ভাবো সতীশের যে মানে বউ যে ওই দুধ গরম করতে করতে দেখেছিল ওর মানে ভদ্রমহিলাকে দেখেছিল গলাটা তখনই ফাঁক, মানে যে গলায় দড়িটা দেওয়ার ফলে দড়িটা ঢুকে গেছিলো গলার মধ্যে, ভারী চেহারা তো মানে দড়িটা কেটে ঢুকে গেছিলো ভেতরে, ওই রক্ত চড়েছিল। ওই জন্য ওই রক্তমাখা পলাশ একটা বোঝানোর চেষ্টা করতো যে আমি এখানে আছি, গান গাইয়ে বোঝানোর চেষ্টা করতো যে আমি এখানে এইভাবে রয়েছি, কষ্টে রয়েছি। সেইটাকে ওই বিদেহী আত্মাটিকে ওখানেতে মুক্তি দেয়। ওখানেতে বাবা গিয়ে ওই পুরো বিষয়টাকে তার সঙ্গে যা কমিউনিকেট করার, তার যা ক্ষমতা দিয়ে কমিউনিকেট করে ওই পুরো জায়গাটাকে শুদ্ধ করে তাকে ওই জায়গা থেকে, ওই কষ্ট থেকে ওখান থেকে সরানো হয়। পরবর্তীকালে আবারও যাতে রিসর্টটা কী হয়ে রয়েছে, ঠিক হয়ে আছে কিনা, তার জন্য আমি তোমাকে বলেছিলাম 100 স্পেশাল এপিসোডে এসে আমি এবার দেখতে যাব। তো আমি যদিও উঠেছিলাম অন্য রিসর্টে, আমার বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়েছিলাম, কিন্তু তার ফাঁকে আমি একবার ওই রিসর্টে গিয়েছি, গিয়ে কথাবার্তা সবার সঙ্গে বলে দেখে এসে চুটিয়ে বিজনেস চলছে, কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম নেগেটিভিটি কিছু নেই। এবং ওই জায়গায় এমনই মানে ওই একমাত্র জায়গা যেখানে আমাদের সবুজ কালিমায়ের ঘট স্থাপন করে ওখানে পুজো হয়। আচ্ছা, ওখানে ওই প্রণববাবুই নিজেই মায়ের ছবি এবং ঘট রেখে ওখানেতে সবুজ কালী মায়ের পুজো করেন, একমাত্র ওইখানেই জায়গা। আর কোনো জায়গায় কিন্তু ঘট স্থাপন করে মায়ের পুজো হয় না, ওখানে বাবাই পুজো করে আসার পর থেকে উনি ওখানে পুজো করেন। তো ওই রিসর্টটা একদম পুরো স্পিরিচুয়াল একটা, এমনি সুন্দর রিসর্ট, অসাধারণ সুন্দর, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আর ওর পরিবেশটাও এখন অসাধারণ তৈরি হয়ে গেছে, একটা অন্যরকম ভাইব হচ্ছে। যে কোনো জায়গা থেকে নেগেটিভিটি যদি সরে যায় তাহলে সেখানকার পরিবেশ অটোমেটিকলি পরিবেশটা পুরো মুক্ত হয়ে যায় একদম। আর এই যে বলছিলাম না, ওই যে ইনভেস্টিগেট করার নামে খুব অল্প দিনে বই পড়ে বা দুটো ভিডিও দেখে আমাদের ওই গৌরব তেয়ারি থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু ট্রেনিং প্রপার কিছু না জেনে শুনে ওই ঘোচাতে চলে যায় যেটাকে বলে, অ্যাকচুয়ালি তারা তো গিয়ে প্রবলেমটা সলভ করতে পারছে না, এটা সেটা করে ভুলভাল বুঝিয়ে। প্রবলেম যদি সলভ করতে হয় তো প্রবলেম সলভ করতে হবে। হ্যাঁ, আমি গেলাম, ইনভেস্টিগেট করলাম, প্রবলেমটা সলভ করলাম, ওকে, সেখানে আমি প্রবলেম সলভ করতে পারছি না, কিন্তু তাদের সঙ্গে আপনি এখানে আছেন, আপনার উপস্থিতি বোঝান, এই সমস্ত করে আপনি যদি বোঝান আপনাকে এত সেকেন্ড সময় আপনি যদি আমার সাথে কমিউনিকেট, এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে বিরক্ত করা ছাড়া আর কিছু হয় না। এক্স্যাক্টলি, কারণ আমার মনে হয় এই যে যারা ইনভেস্টিগেটররা যাচ্ছে বিভিন্ন কেস ইনভেস্টিগেট করতে, তারা তো বেসিক্যালি তাড়াতে পারবে না শুধুমাত্র গ্যাজেটস ইউজ করে বা তাদেরকে প্রভোগ করে, তাড়াতে তো পারছে না। উল্টে আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও এই যে অতৃপ্ত প্রেতাত্মা বা বিদেহী আত্মা যারা রয়েছে তাদেরকে প্রভোগ করা হচ্ছে বা ট্রিগার করা হচ্ছে, একদম। এতে তারা আরও বেশি ফেরোসিয়াস হয়ে যাচ্ছে। তো তাড়াতে আমার মনে হয় তারাই পারে, কারণ বহু ইনভেস্টিগেটর আছে যাদের মধ্যে শাস্ত্রীয় জ্ঞানটা রয়েছে। এবং ওইটাই তো যারা গিয়ে ঘুচিয়ে দিয়ে আসছে একবার গিয়ে লাস্টে ফেস করতে হচ্ছে যাদের বাড়িতে ওইগুলো হচ্ছিল, এবং লাস্টে আমাদেরকে ফেস করতে হয়, কারণ আরও বেশ তারা মানে আক্রমণাত্মক হয়ে উঠেছে এই জায়গায়। তো এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে মানে যারা শেষে গিয়ে কেস সলভ করে, তুমি বলো বা তোমার বাবা যিনি আছেন, তো তাদের ক্ষেত্রে কাজটা আরও বেশি কঠিন হয়ে যায় ভীষণ। তো আমার মনে হয় যে এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা রয়েছে তাদের টিমে এরকম একজন থাকা উচিত ভীষণভাবে, যারা শাস্ত্রীয় মতে বা তান্ত্রিক মতে বা তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে
তারা এই যে কোনো পদ্ধতি মেনে একদম এটাই হচ্ছে প্রয়োজন। শুধুমাত্র আমি ইনভেস্টিগেশন করলাম আর বলে দিলাম যে হ্যাঁ এখানে রয়েছে, আরে সেখানে রয়েছে বলেই তারা তোমাকে ডেকেছে। একদম তো তা তুমি কি আবার একই কথা বলছো? তো এটা খুব মানে ব্যাপারটা হাস্যকর হয়ে যায়। তাই আমার মনে হয় যে এরকম কাউকে রাখা উচিত প্রত্যেকটা টিমেই, ইনভেস্টিগেশন হোক বা যাই হোক না কেন, সে যেন এই কাজটা সলভ করতে পারে বা সেই প্রেম মুক্তি যেন ঘটাতে পারে। একদমই তাই, যাই ভীষণভাবে। তো যেই সারপ্রাইজটার কথা আমি বলছিলাম এপিসোডটা একদম শেষের দিকে, কারণ আজকে আমরা আগেই বলেছিলাম যে আজকে আমরা ঘটনা বাদে অন্যান্য বিষয়ে কথা বলবো না, কারণ ঘটনাটা অনেকটা বড়, খুব লেন্দি একটা ঘটনা ছিল, বেশ সাংঘাতিক একটা ঘটনা ছিল, খুব সিরিয়াস একটা কেস। মানে এই ঘটনাটার মধ্যে সত্যি কথা বলতে গেলে ভয় যেরকম রয়েছে তেমন এর পাস্ট হিস্ট্রিটাও, মানে অতীতে যেই ঘটনার কারণে এই ঘটনাটা ঘটলো তার পাস্ট হিস্ট্রিটাও যথেষ্ট বেদনাদায়ক এবং ভয়ানক একসাথে দুটোই। মানে একটা মানুষ সে প্রেগনেন্ট অবস্থায় আত্মহত্যা করেছে, মানে এটাকে খুন করাই বলে, মানুষকে ঠকানোর পরে যখন সে আত্মহত্যা করে এটাকে খুন করা বলে। একদম। তো যাই হোক, গত পডকাস্টে মানে আগের পডকাস্টে তুমি বলেছিলে যে তোমার দাদু বাঁশি বাজিয়ে স্বয়ং কৃষ্ণ এবং কালীকে জাগিয়ে ফেলেছিলেন, মানে তাদের দর্শন পেয়েছিলেন, আর সেই প্রথা মেনেই সবুজ কালিমাকে তোমরা বাঁশি বাজিয়ে আহ্বান করো। শ্রীকৃষ্ণ এবং শোনানো হয়, শ্রীকৃষ্ণকে মায়ের মাধ্যম দিয়ে শোনানো হয়। আমি আজকে শুনতে চাই যে তোমরা কিভাবে তাদেরকে ডাকো। যে মেনলি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যেই শোনানো হয়, বিশেষ কিছু রাগ রয়েছে, সেরকমই একটি রাগ শোনাবো একটুখানি। আচ্ছা, যে রাগটা শোনাবো তোমাকে সেটা হচ্ছে রাগ ভৈরবী। রাগ ভৈরবী, ভৈরবী শোনাবো। একটু তানপুরটা আমি চালিয়ে নিচ্ছি। আচ্ছা, এই রাগ ভৈরবীর মানে এই রাগ বাজিয়েই কি তোমরা স্বয়ং সবুজ কালিমাকে আহ্বান? বিভিন্ন রকমের রাগ আছে, আর নালকোঁস আছে, চন্দ্রকোঁস আছে, দরবারি আছে, এই রাগগুলো রয়েছে, এবং ভৈরবী তো আছেই। এবং একটু সঙ্গীত চর্চারও মাঝখানে পডকাস্টে আলোচনা হয়ে যাক। সেটা হচ্ছে বাবা অর্থাৎ আলাউদ্দিন খাঁ সাহেব উনি মানে এক জায়গায় ইন্টারভিউতে উনি বলছেন যে আমি 3 বার ভৈরবী বাজিয়ে মায়ের দর্শন পেয়েছি। কত বড় সাংঘাতিক একটা কথা বলে, উনি কত বড় সঙ্গীত সাধক ছিলেন ওস্তাদ বাবা আলাউদ্দিন খাঁ সাহেব। উনি বলছেন 3 বার এই ভৈরবী রাগ বাজিয়ে মায়ের দর্শন পেয়েছি। তো ওই ভৈরবী রাগটাই আমি একটু শোনানোর চেষ্টা করব। আর তুমি জানে আমার গুরুজি হচ্ছেন পদ্মবিভূষণ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াজি। আমার যতটুকু মানে শিক্ষা সবটাই ওনার জন্য। তো শোনাচ্ছি রাগ ভৈরবী, একদম মাকে স্মরণ করে।
অসাধারণ, থ্যাংক ইউ। আমি একটা জিনিস ভাবছিলাম যখন তুমি বাজাচ্ছিলে, তুমি যদি এরকম বাজাও তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণকে এরকম বাজাতেন। উনি তো মানে ওনারই তো জিনিস, এটা ওনারই তৈরি একটা জিনিস, আর সব থেকে শুদ্ধ ইনস্ট্রুমেন্ট। না আছে এটার মধ্যে কোনো চামড়া, না আছে এটার মধ্যে কোনো তার, ম্যানমেড কিছু নেই। সবটাই প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস। তখনকার বেশি সময় লোহা গরম করে এই হোলগুলো তৈরি করা, পুরোটাই একটা বাঁশের টুকরো স্বয়ং শ্রীকৃষ্ণের হাতের বানানো। এবং সব থেকে পুরনো ইনস্ট্রুমেন্ট আমাদের সঙ্গীতের মাধ্যমেই তো ঈশ্বরকে খুব সহজে পাওয়া যায়। এই সব থেকে পুরনো ইনস্ট্রুমেন্ট এটা, কারণ শ্রীকৃষ্ণ তৈরি করেছেন বাঁশিটি। এবং একটা জায়গায় মানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ যখন মানে মারা যাবেন বা এরকম একটা পরিস্থিতি, বাঁশি তখন শ্রীকৃষ্ণকে বলছে যে তুমি যখন থাকবে না, সবাই তো আমাকে জ্বালানি রূপে পোড়াবে, বাঁশ কাঠ হিসাবে পোড়াবে, তখন তো আমার কি হবে? তখন শ্রীকৃষ্ণ ওই বাঁশিকে বরদান দিয়েছিলেন, যতদিন এই সংসারেতে আমার নাম ভজনা করবার মানুষ থাকবে, অর্থাৎ আমার ভক্ত থাকবে, ততদিন তোমাকে সবাই বাজাবে, তোমাকে পুজো করবে। শ্রীকৃষ্ণের বর আছে এই বাঁশির মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এত সুন্দর এরকম পাওয়ার প্যাকড একটা এপিসোড আরও একবার গল্প বলাতে দেওয়ার জন্য। মারাত্মক একটা ঘটনা আজকে শুনেছি, আর পুরো ঘটনাটা শোনার পরেও আমি বলবো যে বেস্ট পার্ট ছিল এই 1 থেকে 1.5 মিনিট যতটুকু সময় তুমি এই বাঁশিটা বাজিয়েছো। ভীষণ ভালো লাগলো আজকের পর। আমারও খুব ভালো লাগে, আমারও তো গত এপিসোডের পর এই এপিসোড শুট হচ্ছে, একদম খুবই একটা ভালো লাগার জায়গা আছে। মানে ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে, বা আমাদের যে ঘটনাটাকে আমি পুরোপুরি বর্ণনা করতে পারছি বা বলতে পারছি, এটাও একটা মানে বলার জন্য যে মেন্টাল একটা সাপোর্ট প্রয়োজন, যেটা তোমার তরফ থেকে হোস্ট যেটাকে দেবে আর কি। তো সেইটাও আমি ফুলফিলভাবে করতে পারি, সেটা আমার কাছেও অনেকটা ভালো লাগে। এর জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের মায়ের পক্ষ থেকে, মানে বাড়ির পক্ষ থেকে মায়ের আশীর্বাদ তোমার ওপর, তোমার চ্যানেলের ওপর, আমার চ্যানেলের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের উপর বর্ষিত হোক এবং অনেক বড় হোক, এটাই মায়ের কাছে আমি কামনা করি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আশা করবো এর পরের বার যে এপিসোডটা আমরা শ্যুট করতে চলেছি, তুমি সিমলা যাচ্ছ, সিমলা থেকে ফিরেই তুমি আবার একবার আসবে বলেছো, তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা আপাতত গুপ্ত থাক, কারণ আমরা জানি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেই বিষয়গুলো শুনলে গল্প বলা পরিবার, এমনকি বাংলা ইউটিউব যারা দেখে, তারা অনেক কিছু জানতে পারবে, অনেক চোখের সামনে থেকে অনেক অন্ধকার দূর হয়ে যাবে। আমি অপেক্ষায় থাকবো সেই দিনের, আমিও অপেক্ষায় থাকবো। কারণ আজকেই আমরা হয়তো ডিসকাস করতাম, বাট সময়ের অভাব, তুমি 1-2 দিনের ভেতরেই বেরিয়ে যাবে, তাই তোমাকে এখান থেকে যেতে হবে একটা জায়গায়। তো আমি অপেক্ষা করব, তুমি আবার ঘুরে আসো। নিশ্চয়। থ্যাংক ইউ সো মাচ দেবঞ্জলিদা, আবার দেখা হবে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করে দিন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে।